সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন সেখানেই অনেক ভালো আছেন সেটাই আশা করব, এবং এই বসন্তের এই সুন্দর রাতে আশা করছি যে ভূত এফএম জমজমাট হয়ে উঠবে। আপনারা অনেক কষ্ট করে ইমেল পাঠান এবং সেই ইমেলের মাধ্যমে আমরা দারুণ দারুণ সব ঘটনাগুলো পেয়ে থাকি, এবং আপনারা অনেকে কষ্ট করে স্টুডিও পর্যন্ত আসেন বলে আমরা রেগুলার ভূত এফএম শুরু করতে পারি এবং ঠিকভাবে শেষ করতে পারি। তো এভাবে আমাদের উৎসাহিত করবেন সেটাই আশা করব। অনেকেই ঘটনা পাঠিয়েছেন এই সপ্তাহেও। মুশকিলটা হয়ে যায় যখন দেখি যে একটা অনেক 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 দারুণ একটা ঘটনা, যে ঘটনাটা আপনি পাঠিয়েছেন সেটা হয়তো আমরা এর আগেই প্রচার করে ফেলেছি, তখন খুব কষ্টটা হয়। এই জন্য অসংখ্য ঘটনা থাকা সত্ত্বেও দেখা যায় যে অনেক সময় সবাইকে ডাকা সম্ভব হয় না। আমি খুবই সরি, যেটা আসলে আমার বা আপনার কারোর ভুল না বা দোষ না, এরকম হয়ে যায়। যাই হোক, আমাদের SMS করার নিয়মটা আমি প্রথমে জানিয়ে দিই। আমাদের SMS করতে যদি আপনি চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি যদি চান যে আমাদের ইমেইল করে ঘটনা পাঠাবেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio.fm, which is BHWTFM@radioFOORTI.FM। এখানে আপনাকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে হবে, এবং আপনার অবশ্যই ঘটনাটা কিন্তু থাকতে হবে, শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার নয়। আপনার যদি কেউ আমাদের অডিও ক্লিপ পাঠাতে চান তাহলে দেখবেন যে আসলে সেই অডিও ক্লিপটা ওপেন করা যায় কিনা। অনেক সময় দেখা যায় যে অনেক অডিও ক্লিপ আমরা ওপেন করতে পারছি না, কিন্তু এটা খুব রেয়ার। বেশিরভাগ অডিও ক্লিপই আমরা ওপেন করতে পারি, এটা নিয়ে কোনো সন্দেহ রাখার কোনো কারণ নেই। আর সেটা হচ্ছে যে আপনাদের পাঠানো যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো আপনারা অনেকেই লেখেন যে কিভাবে লিখবো, এটা কি বাংলায় লিখবো নাকি ইংলিশ লিখবো নাকি বাংরেজিতে লিখবো। বাংরেজি বলতে যেটা মিন করেন সেটা হচ্ছে ইংলিশ অক্ষর বা অ্যালফাবেট ব্যবহার করে সেটা আবার বাংলায় লেখা। হ্যাঁ, সেভাবে আপনি পাঠাতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। আপনি যদি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনি যে কোনো ভাষাতেই আপনার ঘটনা পাঠাতে পারেন, বাংলা, ইংলিশ, কোনো সমস্যা নেই, আপনি পাঠাতে পারেন, কোনো সমস্যা তাতে হবে না একদম। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, এবং অনেকেই আমরা স্টুডিওতে অনেককে পেলেও অনেককে আমরা পাই না। তারা আমাদের ঘটনা পাঠান, সেই সমস্ত ঘটনাগুলো আমরা আপনাদের পড়ে শোনাই এবং সেই ঘটনা পড়ে শোনাবো। তবে তার আগে আমি জানিয়ে দিই, যদি আনফর্চুনেটলি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে কি করতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as they are called tune my tune from Airtel. Bhoot FM tune কোডটা আপনাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, and the code is 92125, এবং জাস্ট আপনি একটা SMS পাঠিয়েই এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। এই যে টিউনটি এখন আমরা প্লে করছি, মাসুম প্লে করছে স্পেশালি, সেটা আপনি ইচ্ছা করলে আপনার টিউন করে ফেলতে পারেন। সেটা আপনি যে করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে আপনি কোড নাম্বার লিখুন which is 92125, এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, হয়ে গেল। চলে যাচ্ছি ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদেরই একজন লিসেনার তিনি পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা তার ঘটনা পড়ছি। নমস্কার রাসেল ভাই, আশা করব ভালোই আছেন, কারণ আপনি সর্বদাই ভালোর দলে। আমি অভিষেক চক্রবর্তী, থাকি কলকাতাতে, এবং নিজেকে ভূত এফএমের একজন শুভাকাঙ্ক্ষী মনে করি। সারা সপ্তাহ ধরে অপেক্ষা করি, এবং যখন প্রোগ্রামটা শুরু হয় এক প্রকার নেশাগ্রস্ত হয়ে গেছি ভূত এফএমের, এটা বললে ভুল হবে না। যাই হোক, আজ যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটি আজ থেকে প্রায় 3 বছর আগে তার সঙ্গে ঘটেছিল। তখন সে বেহালা অঞ্চলে থাকত যখন এই ঘটনাটি তার সঙ্গে ঘটে। আমার দূর সম্পর্কের এক ডিভোর্সি দিদি, যার একটি 8 বছরের কন্যা রিমি ছিল। দিদি একটি চাকরি করত, এবং সেই সময়ে দিদির মেয়েকে দেখাশোনা করত দিদির বাবা। কাছেই থাকতেন তিনি। দিদিরা একটি ভাড়া বাড়িতে থাকত।
যেখানে বাড়িওয়ালা একদিন দিদিদের বলেন যে তিনি এই বাড়িটি বিক্রি করে দিচ্ছেন, তাই আগামী 2 মাসের মধ্যে তারা যেন অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নেয়। দিদি ও কাকু অর্থাৎ দিদির বাবা হন্যে হয়ে নতুন বাড়ি খুঁজতে আরম্ভ করেন, কিন্তু কাছাকাছি তেমন কোনো বাড়ির সন্ধান পাওয়া যায় না। তারা খুব চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন আচমকাই একদিন কাকু সন্ধ্যেবেলা দিদির বাড়ি ফিরতেই জানায় যে পাশের ব্লকে একটা খুব ভালো বাড়ির সন্ধান পাওয়া গেছে, আর বাড়িটা যাতে হাতছাড়া না হয়ে যায় সেই জন্য তিনি অগ্রিম টাকাও জমা করে এসেছেন। ওই বাড়ির বাড়িওয়ালা ওখানে থাকে না শুনে দিদির বেশ ভালোই লাগলো, কারণ সেখানে দিদিরা একেবারে নিজের মতো করে থাকতে পারবে এটা ভেবে। পরদিন দিদি ও কাকু রিমি সেই বাড়িটা দেখতে যায়। বাড়িটি ব্লকের রাস্তার একদম শেষ প্রান্তে একটি ফাঁকা প্লটের ওপরে বিরাজমান ছিল। 3টি ঘর বিশিষ্ট একটি বাড়ি, এছাড়াও প্রয়োজনীয় সবকিছুই মজুদ ছিল সেখানে। দিদির বেশ পছন্দ হলো বাড়িটি। ঘরে প্রবেশ করার জন্য ডোরবেল বাজানো হলো। এক বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে তাদের ভেতরে আসতে বললেন। দিদি বাড়ির ভেতরে প্রবেশ করতে গিয়েও থমকে গেলেন, কারণ সে তখন পরিষ্কার অনুভব করতে পারছিল বাড়ির ভেতর ও বাড়ির বাইরের তাপমাত্রার তারতম্য। পরে ভাবলেন ভেতরে হয়তো এসি চলছে, তাই ভেতরে এত ঠান্ডা। কিন্তু বাড়ির ভেতরে খুব বেশি হলে 3 মিনিট কাটিয়ে দিদি বুঝতে পারেন যে এই বাড়িটিতে খুব খারাপ কিছুর উপস্থিতি আছে এবং এখানে কোনো এসি নেই। দিদি তখনই কাকুকে বলেন যে এখানে তার পক্ষে থাকা সম্ভব নয়, আর কাকু বলেন যে বাড়ির অগ্রিম টাকা দেওয়া হয়ে গেছে। তাছাড়া অন্য কোনো বাড়িও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এক প্রকার বাধ্য হয়েই থাকতে রাজি হয় দিদি। কাকু দিদিকে আশ্বস্ত করেন জেনে দরকার পড়লে রাতে থাকবেন এবং ভয়ের কিছু নেই। 1 সপ্তাহের মধ্যে তারা এই বাড়িটিতে চলে আসে। প্রথম 2 দিন দিদি ছুটি নিয়ে ঘর গুছিয়ে তারপর আবার কর্মজীবনে ফেরার উদ্যোগ নিলেন। রিমি স্কুলে যেতে লাগলো। ফেরার পরে দিদি না ফেরা পর্যন্ত কাকু তাকে সঙ্গ দিতে লাগলো। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল তাদের। বিগত 1 মাসে বেশিরভাগ দিনই রিমি অসুস্থ থেকেছে। শরীরের ওজন ক্রমেই হ্রাস পাচ্ছে তার। সে যে ঘরটিতে থাকতো সেই ঘরে তার নাকি মাঝে মধ্যেই মনে হতো তার পাশে কেউ যেন বসে রয়েছে, কিন্তু কাউকেই দেখতে পেত না। কমন রুমের থেকেই সব ঘরে যেতে হতো। যখন সে ঘরে বসে থাকতো তখন অনেকবারই মনে হয়েছে কমন রুমে কেউ বসে দরজায় এদিক ওদিকে, কমন রুম থেকে কেউ যেন দরজার এদিক থেকে ওদিকে চলে গেল। হয়তো এই সব ভয় রিমিকে ক্রমেই অসুস্থ করে তুলছিল। দিদিও ঠিক বুঝতে পারছিল না কি ঘটছে সেখানে। বাড়ির ভেতরে তাপমাত্রা সবসময় বাইরেরটা থেকে অনেক কম থাকতো। একদিন সন্ধ্যেবেলা দিদি বাড়ি ফিরে কাকুর সঙ্গে চা খাওয়ার পরে কাকু বললেন, আমাকে আজ বাড়িতে থাকতে হবে, কারণ দিদির মায়ের শরীরটা গতকাল থেকে ভালো নেই। কাকু দিদিকে বিদায় জানিয়ে চলে গেলেন। দিদি রিমিকে নিয়ে রিমির ঘরে বসে ঘুম পাড়াচ্ছিলেন। ঘরের আলো বন্ধ করে ঘরের দরজা একটু ফাঁক ছিল, যাতে কমন রুমের অল্প আলো ঘরে আসতে পারে। কিছুক্ষণ পরে রিমি ঘুমিয়ে পড়ে। দিদি এবারে বাদবাকি কাজ সারার জন্য উঠতে যাচ্ছিল। ঠিক তখনই দিদি চোখের সামনে ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। দিদি ভাবে হয়তো হাওয়াতে দরজা বন্ধ হয়ে গেছে। দিদি আবার দরজা খুলে রান্নাঘরের কাজ সারতে থাকেন। এমন সময় খুব জোরে আবারও দরজাটি বন্ধ হয়ে যায় এবং ভেতরে রিমি খুব চিৎকার করে কাঁদতে থাকে। দিদি দৌড়ে গিয়ে দরজা খুলে রিমিকে ঘরের বাইরে নিয়ে আসে। সে সময় দিদি অনুভব করতে পারছিল যে তার খুব কষ্ট হচ্ছে, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। রিমিও কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে, সেটা তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরের দিন বাড়ির জিনিসপত্র হঠাৎ করেই উধাও হয়ে যেত, যদিও সেগুলি পরে পাওয়া যেত এমন সব জায়গা থেকে সেখানে সেগুলি থাকার কথাই ছিল না। দিদি ভাবত এগুলো হয়তো রিমির কারসাজি। রিমি এর পরে মাঝে মাঝে কিছু একটা দেখে দিদিকে দেখানোর চেষ্টা করত, কিন্তু দিদি কিছুই দেখতে পেত না। এমনকি সে যখন নিজের ঘরে আপন মনে খেলা করত তখনও মাঝে মাঝে খুব ভয় পেত।
এবং ভয় পেয়ে দিদিকে বলতো যে তার ঘরে কেউ একজন তাকে দেখছে, কেউ একজনকে দেখেছে। কিন্তু সে কি দেখেছে জিজ্ঞেস করলে ঠিক স্পষ্টভাবে বুঝিয়ে উঠতে পারত না যে কি দেখেছে রিমি। এবারে দিদিও রাতে শোয়ার পরে কমন রুমে কারোর হেঁটে বেড়ানোর শব্দ পেতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। সারা রাত এই শব্দ দিদি রাতের ঘুম কেড়ে নিয়েছিল বললে ভুল হবে না। এছাড়া কয়েকটি অদ্ভুত ঘটনা দিদিকে ভীষণভাবে ভীত করে তুলেছিল। মাঝ রাতে যখন দিদির ঘুম ভেঙে যেত, দিদি শুয়ে থাকা অবস্থায় পায়ের দিকে দেয়ালে দুটি বড় বড় লাল চোখ দেখতে পেত, যে চোখে খুব ক্রোধিত ভাবে দিদির দিকে তাকিয়ে থাকত, যদিও সেই চোখ দেখার স্থায়িত্ব বড়জোর 1 মিনিট। একদিন মাঝরাতে দিদি হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে রিমি দাঁড়িয়ে দিদির দিকে খুব ম্লান মুখে তাকিয়ে আছে। দিদি সেখানে রিমিকে দেখে হতভম্ব হয়ে যায়, কারণ এই মাত্র সে রিমির পাশ থেকেই উঠে এসেছে। সত্যতা যাচাই করার জন্য দিদি ঘরের ভেতরে উঁকি দিয়ে রিমিকে ঘুমন্ত অবস্থায় বিছানায় দেখতে পায়। পর মুহূর্তে রান্নাঘরের দিকে তাকিয়ে দিদি কাউকেই দেখতে পায় না। মনে মনে ভাবে হয়তো ঘুমের ঘোরে কিছু ভুল দেখেছে। পরের দিন দুপুরে দিদি রিমিকে নিয়ে কমন রুমে বসে টিভি দেখছিল এবং টিভি দেখাকালীন দিদি পা লেগে একটা জলের বোতল মেঝেতে পড়ে যায় এবং দিদি সেটিকে তুলে পাশে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে দিদি আবারও সেই বোতলটিকে সেই একই জায়গায় পড়ে থাকতে দেখে। এই ঘটনাটি দেখে রিমি একটুও আশ্চর্য না হয়ে দিদিকে বলে যে এরকম ঘটনা তো সবসময় ঘটে চলেছে। দিদি আশ্চর্য হয়ে যায় এই ঘটনাটিতে। এরপর থেকে রাত্রে ঘরের নাইট ল্যাম্প জ্বেলে ঘুমাতো দিদি। এরপরে এক রাত্রে কানে কারোর ফিস ফিস শব্দ দিদির ঘুম ভেঙে যায় এবং আবছা আলোতে দিদি স্পষ্ট দেখতে পায় একটি কালো ছায়া মূর্তি সেই ঘর থেকে বেরিয়ে যেতে। সেই দিন থেকে দিদির আর বুঝতে বাকি রইল না যে তারা একটি অলৌকিক শক্তির শিকার হয়েছে। এর 2 দিন পর মাঝরাতে রিমির যন্ত্রণাকাতর চিৎকারে দিদির ঘুম ভাঙে আর দিদি দেখে রিমির পেটে রক্তাক্ত কিছু আঁচড়, যেগুলো থেকে তখনও রক্ত ঝরছিল। পরদিন সকালে ডাক্তার আসে এবং ক্ষত পরীক্ষা করে জানায় যে এই আঁচড় যদি ঘুমের ঘোরেও রিমি কেটে থাকে তারপরে সেটাও হতে পারে। কিন্তু সবার কাছে তখন একটা প্রশ্ন ছিল যে হঠাৎ করে রিমির এমন কেন করলো বা এমন কেন করলো রিমি, কি কারণে সেটা সে নিজেকে কষ্ট দিচ্ছে। কাকু উঠে পড়ে নতুন বাড়ি খোঁজ করা শুরু করে দিয়েছিলেন, কিন্তু কোনো খোঁজ তখনও পাওয়া যায়নি। রিমির শরীরে অবনতি দিন দিন বেড়ে চলেছে, কিছুতেই সে সুস্থ হয়ে উঠছে না। ডাক্তারও বুঝতে পারছে না কি কারণে রিমি অসুস্থ। পাশের এক প্রতিবেশী দিদিকে পরামর্শ দিল রিমিকে কোনো ওঝা বা গুণিনকে দেখানোর জন্য, কিন্তু সেসব চেষ্টা বিফলে গেল, কারণ কোন যোগ্য ওঝা বা গুণিনকে পাওয়া গেল না। রিমি তখন সারাদিনই কিছু একটার উপস্থিতি টের পায় এবং ভয়ে ভয়ে আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর দিদিরা একটি বাড়ির সন্ধান পায় এবং পরদিন সেখানে বাসা স্থানান্তর করবে বলে ঠিক করে নেন। কিন্তু সে তখনই রিমি যেন কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়। দিদিকে ঘরের জিনিসপত্র ছুঁড়ে আক্রমণ করতে থাকে। কাকু সেই সময় সেখানে ছিলেন, তিনি রিমিকে আটকাতে যান, কিন্তু রিমির মতো একটি ছোট্ট মেয়ের শক্তির কাছে হার মেনে শেষে প্রতিবেশীদের ডাকার জন্য বাড়ির বাইরে বেরিয়ে যান। যখন লোকজন সমেত কাকু বাড়ির ভেতরে প্রবেশ করেন তখন দেখতে পান মেঝেতে দিদি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। জিনিসপত্রের আঘাতে তখন তার মাথা ফেটে রক্ত ঝরছে, কিন্তু রিমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে তাকে বাথরুমের ভেতরে পাওয়া যায় এবং ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। অনেক কষ্টে দরজা ভেঙে যখন বাথরুমের ভেতর যাওয়া হয় তখন রিমিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ততক্ষণে দূরের কোনো এক মসজিদ থেকে একজন খুব প্রসিদ্ধ ইমাম নিয়ে আসার জন্য কয়েকজন চলে গিয়েছিলেন এবং অবশেষে সেই ইমাম সাহেব বাড়ির চৌহদ্দিতে আসা মাত্রই বলেন যে এই বাড়ির ভেতরে প্রবেশ করলেই তার জীবনহানির আশঙ্কা আছে, তাই যে করেই হোক মেয়েটিকে বাড়ির বাইরে বের করে নিয়ে আসতে হবে। রিমির অশরীর শক্তি ও পুরুষালী গলার কাছে 4 জন তাগড়াই লোক হার মানতে বসেছিল। শেষমেশ রিমিকে দরজার বাইরে আনতেই সে নিজের জ্ঞান হারায়। এর 3 দিন পরে রিমি যখন জ্ঞান ফেরে তখন নতুন বাড়ির বিছানায় সে আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছিল। সে দিদি চোখেও তখন অনেকটাই শান্তি বিরাজ করছিল, কিন্তু সে
শেষে এমন একটা ঘটনা কেন ঘটলো সেটা দিদি সেই ইমাম সাহেবের কাছে জানতে চান। উত্তরে তিনি বলেন, ওই বাড়িটিতে কোনো এক সময় কালো জাদু নিয়ে পরীক্ষা নিরীক্ষা হতো, যার দরুন সেই বাড়িতে 2 থেকে 3টি খুব খারাপ আত্মা বাস ছিল, এবং যারা রিমিকে নিজের ঘরে নিজের বশে করে নিতে চাচ্ছিল। হয়তো সেই জন্যই সেই খারাপ শক্তিগুলো চাইছিল না রিমি সেখান থেকে চলে যাক। পরবর্তীতে যখন বাড়িওয়ালিকে বাড়ির চাবি ফেরত দেওয়ার জন্য খোঁজ করা হয়, তখন জানা যায় যে তিনি কোনো এক সরকারি হাসপাতালে মানসিক বিকারগ্রস্ত হিসেবে ভর্তি রয়েছেন, এবং তার আচার আচরণের সঙ্গে কিছুদিন আগে রিমির আচার আচরণের যথেষ্ট মিল রয়েছে। এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী না হলেও এখনো রিমির হাতে পায়ে সেই অদ্ভুত ধরনের আচরের দাগ মুছে যায়নি। সেই দাগগুলো হয়তো মুছে যায়নি মন থেকেও। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। ভূত এফএমের সকলের জন্য শুভকামনা জানিয়ে ঘটনা শেষ করছি। ধন্যবাদ। অভিষেক চক্রবর্তী, কলকাতা। আমরা ঘটনাটি পড়লাম, অনেক লম্বা একটা ঘটনা ছিল এবং অনেক ভালো লেগেছে আপনাদের, সেটাই আশা করব। এবং আমি এই ঘটনার একটা অংশে বলেছি যে ব্ল্যাক ম্যাজিকের কথা, তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে আশা করছি আজকে আরো ঘটনা আপনারা জানতে পারবেন, এবং সেরকম ঘটনা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সেরকম যিনি বলবেন তিনি অলরেডি উপস্থিত আছেন, তো আমরা তার কাছ থেকে শুনবো। নামটা এখন বলছি না। চন্দন আমাদের সার্ভার থেকে SMS করেছেন এবং তিনি বলছেন খুব ভালো লাগছে। ইমা আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম ভালো হচ্ছে। দরুন লিখেছেন আজকের ভূত এফএম ভালো হচ্ছে। সাইফুল এবং ইমরান আমাদেরকে SMS করেছেন দুর্গাপুর, রাজশাহী থেকে, তারা ভূত এফএম শুনছেন। রাব্বি তিনি বলছেন যে ভূত এফএমটা বেশ তার কাছে ভূতি লাগছে, ওকে, অর্থাৎ ভৌতিক লাগছে। লতা আমাদের SMS করেছেন বাগেরহাট, খুলনা থেকে, এবং তিনি বলছেন যে আমি আমার রুমমেট 2 জন লাইট অফ করে ভূত এফএম শুনছি। আমাকে পাপড়ি SMS করেছেন ভূতের গলি থেকে, এবং তিনি এবং তার কাজিন তারা শুনছেন, আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে তাসিম খান, এবং তিনি লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। জিম আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন অনেকদিন পরে ভূত এফএম শুনছি, এবং আমাদেরকে হৃদয় SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন মিল্লাত, তিনি বলছেন যে খুব ভয় লাগছে। দীপ্ত আমাদের SMS করেছেন, দীপ্ত বড়ুয়া, এবং আমাদেরকে SMS করেছেন রাব্বি, SMS করেছেন আমাদেরকে মারুফ সিলেট থেকে, এবং তিনি বলছেন যে তিনি কিছুটা ফিল করছেন। ফেরারি সানি আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন হিয়া বরিশাল থেকে, ভূত এফএম খুব ভালো লাগছে তার কাছে। মাহি আমাদের SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ রাব্বি গাজীপুর থেকে। শিলা আমাদের SMS করেছেন গ্রিন রোড থেকে, লিখেছেন আই লাভ ভূত এফএম। ফাহাদ বাগদা থেকে SMS করেছেন একা বাসায় গিয়ে শুনছেন। আপন আমাদের SMS করেছেন আজকের ভূত এফএম চরম হচ্ছে সেটা লিখেছেন। আমাদের কবির SMS করেছেন জিঞ্জিরা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন হামিম খুলনা থেকে। আমাদেরকে SMS করেছেন ইমরান, নাইমুর, বিজয়, জনি, সায়েম, দীপ্তু, এছাড়াও জসিম, তারপরে আশফি, মনিজুল, তারপরে দেখতে পাচ্ছি সাদিয়া, এবং আমাদেরকে SMS করেছেন সিএনজি রিঙ্কু, সিটিজি রিঙ্কু, চট্টগ্রামের রিঙ্কু, পলাশ মতিঝিল থেকে আমাদের SMS করেছেন শোভন বুয়েট থেকে, এবং সাইদুল, নিজাম সহ আরো অনেকে। তো আপনি যদি SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের যে অতিথি আজকের সেই অতিথির কাছে, এবং তার কাছে আমরা প্রথমেই জানতে চাইবো তার পরিচয়। আপনি আপনার নামটা বলুন এবং আপনি কোথা থেকে এসেছেন প্লিজ একটু যদি বলতেন। হ্যাঁ লিসেনার্স, আমি হৃদয় চৌধুরী, আমি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এসেছি। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে BBA পড়ছি। ওকে, আপনার ঘটনায় চলে যায় না? জি, আমার ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটে আপনার 2011 সালে 21শে জানুয়ারিতে। তখন আমরা এর আগে যেহেতু নর্থ ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমরা 5 জন ফ্রেন্ড আমার বাড়ি ফেনীতে, তো আমার 5 জন ফ্রেন্ড আসি বসুন্ধরাতে থাকার জন্য। বসুন্ধরাতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আমরা 5 জন ফ্রেন্ড উঠি। তো এর মধ্যে আমার ফ্রেন্ড রাজু, ও একটা মেয়েকে ভীষণভাবে ভালোবাসতে শুরু করে, যে কিনা আমাদের ভার্সিটিরই। তো এক পর্যায়ে মেয়েটির অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়। তো সে কারণে রাজু ফ্যামিলি ডিপ্রেশন এবং কষ্ট পেয়ে এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তো এতে আমরা সব ফ্রেন্ডে অনেক কষ্ট পাই। বেসিক্যালি আমি, কারণ ও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল এবং সবসময় আমার বিপদে আমাকে অনেক হেল্প করতো। তো এতে আমি অনেক কষ্ট পাই আর ওকে অনেক মিসও করতে থাকি। তো এরকম 2011 সালে 21শে জানুয়ারিতে আমি দুপুরবেলায় বাজার করে বাসার দিকে আসতেছিলাম। তো বেসিক্যালি দুপুরবেলা বসুন্ধরাতে
মানুষজন এমন থাকে না, রোড ঘাট একটু ফাঁকা থাকে। তো আমি আসতেছিলাম রিক্সা করে, তো একটা রিক্সা আমাকে খুব জোরে পাস করে। তো পাস করার সময় সামনে থেকে একটা গাড়ি খুব স্পিড আসতে থাকে, আমি গাড়িটিকে লক্ষ্য করি। তো পরে হঠাৎ করে আমি আমার হাতে ডান সাইডে দেখি যে আমাকে রাজু ডাকতেছে। এখানে বলে রাখা হলো যে রাজু সুইসাইড করে আপনার 11 জানুয়ারিতে, আর ঘটনাটি ঘটে আমার সাথে 11 জানুয়ারিতে সেম মান্থে। তো গাড়িটা সামনে থেকে আসতেছিল, তো হঠাৎ করে আমার হাতের ডান পাশে দেখি যে রাজু আমাকে ডাকতেছে, এই হৃদয় তুই কই যাস, দাঁড়া আমিও তোর সাথে যাব। আমি অবাক হয়ে যাই। হঠাৎ সাথে সাথে মামাকে বলি, যে রিক্সাওয়ালাকে বলি যে মামা দাঁড়াও। মামা দাঁড়ায় সাথে সাথে ঠিক তখন একটা বিকট শব্দ হয়, এবং সামনে তাকিয়ে দেখি যে গাড়িটি স্পিড আসতেছিল সেটি ওই রিক্সাটিকে অ্যাক্সিডেন্ট, ওটার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং খুব সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমি হঠাৎ করে আবার আমার ডান সাইডে তাকিয়ে দেখি যে রাজু নেই। তো আমি কিছু না বুঝে বাসার দিকে চলে আসি। তবে আমি এখানে এটাই মনে হলো যে ওই রিক্সার জায়গায় যদি আমি থাকতো বা রাজু আমাকে যদি না ডাকতো, তাহলে হয়তো ওই অ্যাক্সিডেন্টটা আমার সাথে হতো। ট্রু, মানে সেটা হতেই পারতো হয়তো, এবং আপনার সেই জন্য মনে হচ্ছে যে আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড চরম একটা বিপদের হাত থেকে আপনাকে হয়তো আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসছে। তো আমরা থ্যাংক ইউ আপনার প্রথম ঘটনার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনাতে আবারও যাবো। তবে তার আগে আরেকটা ঘটনা শুনে আসবো, তবে তারও আগে আমাদের লাগবে ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সুতরাং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, খুব ছোট্ট একটা বিরতি, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:22। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি, যারা SMS করতে চান তাদের SMS পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল পাঠাতে চান তাদের অবশ্যই ইমেল অ্যাড্রেসটি লিখে নিতে হবে বা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস ইজ আমাদের ভূত FM@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.fm। কিভাবে আপনি ঘটনা পাঠাবেন? আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটা অথবা অন্য কারো কাছ থেকে জানা সেরা ঘটনাটি, এবং অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ঘটনাটি যেন অন্য কারো ঘটনার সাথে মিলে না যায়, মানে যেগুলো আমরা প্রচার করেছি। আমি খুব অবাক হই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে এরকম হয় কিন্তু, যে অনেকের সাথে একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তো আবার এটাও মনে হয় তখন যে একই ধরনের ঘটনা যখন অনেকে এক্সপেরিয়েন্স করছে, তখন তার মানেটা কি আসলে? তার মানে এটা আসলেই মানে একজন মানুষের ভুল হতে পারে, এতগুলো মানুষের কি ভুল হতে পারে নাকি? এই উত্তর অবশ্য কোনোদিনই, মানে এই প্রশ্নের সমাধান বা প্রশ্নের উত্তর কখনোই খুঁজে পাওয়া যাবে না। কেউ আসলে কোনোভাবেই কোনো কিছু প্রমাণ করতে পারবে, এটা প্রমাণ করার মতো কিছু নয়। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে অনেক SMS আসছে। পলাশ চন্দ্র আমাদের SMS করেছেন পটুয়াখালী থেকে, লিখেছেন আই লাভ ভূত এফএম। কনক আমাদের SMS করেছেন সদরঘাট থেকে, এবং তিনি বলছেন অসম লাগছে ভূত এফএম। আমাদেরকে সঞ্জিদ SMS করেছেন গুলবাগ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সাদাক, SMS করেছেন আমাদেরকে জেনি বরিশাল থেকে, আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি রিফাত কবি খুলনা থেকে, আমাদেরকে SMS করেছেন শুভ, জুবায়ের, বশির, রনি, এবং তারা সবাই ভূত এফএম ভালোবাসেন সেটাই বলছেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন ডালিয়া, SMS করেছেন আমাদেরকে জান্নাত, SMS করেছেন আমাদেরকে লানি, এছাড়াও তুহিন SMS করেছেন আমাদেরকে নিউ মাসুদ, এছাড়াও আমাদেরকে সন্ধ্যা SMS করেছেন, লিখেছেন ভয় লাগছে। কাই পুত্র থেকে SMS করেছেন এনজয় করছেন, লিখেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন মুক্তাদির, SMS করেছেন আমাদেরকে উপমা, এবং তিনি লিখেছেন যে কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি একাই ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন তানিশা সিলেট থেকে, তার কাছে খুব ভালো লাগছে। আমাদেরকে সঞ্জানা SMS করেছেন চিটাগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডিজে রাজন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে নিয়মটি তো জাননি। সো ফুর্তি লিখে আপনার নাম লিখে আপনার SMS লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনা, এবং আমি যেটা বলছিলাম যে আমাদের প্রথম ইমেল যেটা আমরা পড়েছি সেটা ছিল ব্ল্যাক ম্যাজিক নিয়ে। আরো একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটেছে, এবং আমি খুবই অবাক হয়েছি যে গত সপ্তাহে শো করার পরপরই বাবু ভাই ওয়াজ সো এক্সাইটেড, এবং তিনি আমাকে জানিয়েছেন, এটা কমিউনিকেট করার সঙ্গে সঙ্গে যে আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার, একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা তিনি শেয়ার করতে চান। এবং আমিও কিছু অংশ শুনেছি, এবং আমি ঘটনাটা মানে সারমর্ম শুনেছি আর কি, শুনে আমার কাছে ভয়াবহ লেগেছে। সো শুনি বাবু ভাইয়ের কাছ থেকে। তো বাবু ভাই। থ্যাংক ইউ। এই স্টোরিটা আসলে মানে ইটস লাইক মানে এক জায়গার একটা
এলাকায় প্রচলিত একটা কাহিনী ছিল আর কি। সিন্স আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা টিম করেছি, আমি আবরার ভাই আর তন্ময় স্ক্যানার্স। তো আমরা ওই জায়গাটার খবর পাই উত্তরবঙ্গে একটা জায়গায়। সেখানে আমরা যাই খোঁজ নিতে জিনিসটা কি। কিছু রাফ স্কেচ আমরা পেয়েছিলাম, একজনের ফোন কলের মধ্যে আমাদের যে পেজ আছে পেজে লিখেছিল সে। তো তাকে ফোন করে যা জানা গেল সেখানে কিছু ভৌতিক ঘটনা ঘটে একটা জায়গায়। তো এটা জানার পরে আমরা ওখানে গেলাম, যে ওখানে কথা বললাম, ওই ভদ্রলোকের সাথে কথা বললাম যে আসলে মূল ব্যাপারটা কি। উনি আমাদের বলল যে ওখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা আপনার বেশ হন্টেড। ওখানে মানুষ অনেক কিছু দেখে, যেমন আপনার হঠাৎ দেখে রাতের বেলা আগুন জ্বলছে, দাও দাও করে কুণ্ডুলে আগুন জ্বলছে। অনেক সময় দেখে বিশাল কালো একটা ছায়া। অনেককে দেখা গেছে আপনার ওই রাস্তার থেকে আপনার ড্রাইভ অফ করে একদম কাদার মধ্যে ফেলে দিচ্ছে, মানুষকে ধরে নিয়ে পানিতে ফেলেছে, এরকম কিছু ব্যাপার স্যাপার। তো আমরা জানতে চাইলাম ব্যাপারটা কি, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা বেশি নিশ্চয় কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো উনি কিছুটা বলল, তারপর আরো কিছু মানুষের সাথে আমরা ভেরিফাই করলাম ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে ওই যে গ্রামের কথা বলছি সেখানে আপনার একটা পুরোহিত ছিল অনস আপন এ টাইম, 20-25 বছর আগে এরকম সময়। হ্যাঁ, এবং সেই পুরোহিতের আপনার মানে ব্যাপারটা ছিল এরকম, সে থাকতো একটা শ্মশানের পাশে, আমাদের শ্মশান আছে, শ্মশান ঘাটের পাশে থাকতো, এবং সে অনেক রিচুয়াল পালন করতো ওখানে। যেরকম রিচুয়াল গুলো কিন্তু খুব ভয়াবহ আছে ভাই। সে আপনার শ্মশানে যে মরা মানুষের মানে যখন পুড়ে যাচ্ছে পোড়া মাংস খুঁজে সেখান থেকে পোড়া মাংস খেত, এবং এই ধরনের কিছু রিচুয়াল সে পালন করতো ওখানে। হ্যাঁ, তো এবং মানুষকে, গ্রামের মানুষ কেউ যদি মানে দুষ্ট মানুষ যারা কেউ যদি থাকে, কাউকে তাবিজ কবজ করতে হলে, ব্ল্যাক ম্যাজিক করতে হলে, সেটা সে করতো সেখানে। এবং এই ব্ল্যাক ম্যাজিকের জন্য সে খুব প্রসিদ্ধ হয়ে গেছিল, তাকে মানুষ ভয় পেত। দিনের বেলা সে যদি কোনো জায়গায় যেত, কোনো বাসা বাড়ি সেখানে মানুষ থাকতো না, সে সপ্তাহে 2 দিন ভেট নিত মানুষের কাছে। ভেট নিতে আসতো, তখন মানুষ জিনিস রেখে চলে যেত ঘরের ভিতরে, ওর চেহারাও দেখতো না মানুষ। দেখলেও নাকি অনেকের জ্বর আসতো তাকে দেখলে, এরকম ব্যাপার স্যাপার। বেশ ভয়ঙ্কর একটা লোক। এনিওয়ে, সেই ভয়ঙ্কর লোকটা নাকি একবার আপনার একজনের বাচ্চা হারা যায় আর কি ওই গ্রামে। সে বাচ্চাটা হারা যায়, বাচ্চাটাকে পাচ্ছে না। তো এক পর্যায়ে সন্ধ্যার সময়, যখন সন্ধ্যা হয়ে আসে, তখন মানুষ সন্দেহ করে যে বাচ্চাটা কোথায় গেছে। খুঁজতে খুঁজতে আপনার ওরা ওই যে জঙ্গলা জায়গাটায়, যে জায়গাটায় মানে শ্মশানের পাশ থেকে যে একটা জায়গা ছিল যেখানে সে আপনার রিচুয়াল পালন করতো আর কি, ওই জায়গাটা যেয়ে দেখে আগুন জ্বলছে। তো মানুষ সন্দেহ করে ও কি বাচ্চা চুরি করছে, ইজি আপ টু সামথিং লাইক ডুইং এনি মানে বাজে কোনো রিচুয়াল করবে, সে বলি টলি যায় ধরনের। তো গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে ওখানে যায়। তো ওকে খুঁজে ওখানে পায় না, এবং ওই বাচ্চাটাকে তারা ওখানে পায়, মানে সে বেহুশে পড়ে আছে, বাট বাচ্চাটা কোথায় নেই। কিন্তু ওই পুরো ওই যে আপনার সেই তান্ত্রিককে কিন্তু ওখানে পায় না তারা, এবং তান্ত্রিক তখন থেকে ওখানে ভ্যানিশ নাই। তো এরপর থেকে নাকি আস্তে আস্তে এই অঞ্চলে এসব ঘটনা দেখতে পায় মানুষ। যেমন হঠাৎ দেখে ওই দিক থেকে আসতে আগুন জ্বলছে, বাট কিন্তু তান্ত্রিক কিন্তু নাই এখানে, তান্ত্রিকের কোনো খোঁজও নাই। সে ওখানে এসে আপনার যে আগে এরকম ভেট নিত সেরকমও নাই, বা দিনের বেলা হঠাৎ করে কেউ শ্মশানের পাড়ে তাকে আবিষ্কার করতে এরকম কিছু নাই। কিন্তু এই জিনিসগুলো ঘটে, আগুন দেখে, তারপর আপনার যাচ্ছে যে জায়গাটায় যে শ্মশানের এই পাশ থেকে ক্ষেত ছিল, সেই ক্ষেতের ওখানে আপনার বিশাল কালো ছায়া দেখলে মনে হয় বিশাল একটা পর্দা, কালো পর্দা কেউ টানা রাখছে, এবং সেটা এসে মানুষকে করে ফেলতো আর কি, আপনার চেপে পড়তো। যেমন মানুষের গায়ে যদি একটা বড় চাদর ফেলে দেয় সেরকম কিছু, ধান খেতে নিয়ে যে ড্রাইভার করে, এরকম ব্যাপার। এবং এই ব্যাপারগুলো নাকি বেশিরভাগই ঘটে হয় আপনার ফুল মুনে বা নিউ মুনে, এই অমাবস্যা পূর্ণিমা এরকম সময় ঘটে জিনিসগুলো। তো আমরা যেটা করছি, আমি আপনার ভাই এবং তন্ময়, আমরা এটা শোনার পর আমরা মানে একটা প্রাইমারি একটা করার জন্য আর কি, ইনভেস্টিগেশন করার জন্য ওখানে যাই, যে ঠিক ওই জায়গাটায় যাই। বেশ গা ছমছম করে একটা পরিবেশ, মানে আপনারা যখন গেছি তখন পূর্ণিমাও না, আবার অমাবস্যাও না, চাঁদ ছিল আকাশে। সো ওই জায়গায় যে আমরা অনেকক্ষণ স্পেন্ড করি, 3-4 ঘন্টার মতো ছিলাম। আমরা সেরকম কিছু ওখানে দেখিনি, বাট প্লেসটা ইজ ভেরি স্পুকি। আপনার সেই গাছের পাতা যখন ওরা ফিসফিসানির মতো শব্দ আসে। তো ফাইনালি আমাদের একটা প্ল্যান আছে যে নেক্সট ডে আপনার সেই এই জানিয়ে প্ল্যান ছিল, বাট একটু পিছিয়ে গেছে আমাদের কাজের ব্যস্ততার জন্য। হয়তো ওখানে আমরা ঠিক একটা অমাবস্যা পূর্ণিমায় যাব। বাট হরিফিক ব্যাপার যেটা ওই তান্ত্রিকের ব্যাপারে যেটা শুনছি, মানে যেটা আমার কাছে খুবই স্পুকি লাগছে, যে সে নাকি ওই যে আপনার আত্মা লাশ খেত, এই মানে এই ধরনের কাজগুলো সে করতো।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের আরো একজন গেস্ট কিন্তু এখানে রয়েছেন তার কাছ থেকে, এবং তার আগে আমরা কিছু SMS পড়বো। আমাদেরকে মিনহা এবং মৌলি SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো অনেক ভালো। আমাদেরকে সাকিব সিদ্ধেশ্বরী থেকে লিখছেন যে ভূত ফিল্ম অনেক, আচ্ছা তিনি অতটা মনে হয় এনজয় করছেন না, নাকি এনজয়েবল লিখেছেন? আচ্ছা এনজয়েবল লিখেছেন। এছাড়াও ইরা আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে আচ্ছা তিনি 1 মাসের তার বাচ্চা তাকে নিয়ে ভূত ফিল্ম শুনছেন। রাফি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি এবং তার আম্মু ভূত ফিল্ম এনজয় করছেন। বাবু আমাদের কাফুল থেকে SMS করেছেন আমাদেরকে। ইরাম SMS করেছেন আমাদেরকে। ডিজে জুয়েল SMS করেছেন। RJ রাকিব, মানিক ঢাকা থেকে SMS করেছেন। অয়ন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও এসা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে SMS করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 984 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান তাহলে আপনাকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে হবে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা, এবং আপনি আরো একবার প্লিজ আপনার নামটা বলবেন। জি, হ্যালো লিসেনার্স, আমি হৃদয়, আমি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এসেছি। আসলে এখন যে ঘটনাটা আমি আপনাকে বলবো সেটা অ্যাকচুয়ালি আমার সাথে না, আমার একটা ফ্রেন্ড মামুন, ওর সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটি অ্যাকচুয়ালি হয় লক্ষ্যহাট নামে একটা গ্রাম আছে যেটা ফেনী জেলার মধ্যেই পড়ে। তো ওর নানা মরে যাওয়ার পরে চল্লিশা খাওয়ার জন্য ওদের পুরো ফ্যামিলি ওখানে যায়। তো যাওয়ার পরে যেহেতু পরের দিন অনুষ্ঠান হবে বা খাওয়া হবে, মুসলিদের খাওয়ানো হবে, তো ও আর মামা বাজার করার জন্য বাজারে যায়। বাজারটা অ্যাকচুয়ালি 3 থেকে 4 কিলোমিটার ওদের বাড়ি থেকে। তো মামা বলতেছে আমার তো বাজার করতে অনেক দেরি হবে, তুই এক কাজ কর, তুই চলে যা। মামুনকে বলছে তার মামা। তো মামুন আর কিছু চিন্তা করে চলে আসে, যেহেতু রাত 8টা কি 9টা বাজে তখন। তো রিক্সা গ্রামের দিকে আপনারা দিন বেশি থাকে না, তো সে রিক্সা পায়নি, সে হেঁটে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো সে হেঁটে আসতেছিল। তার নানাকে যেখানে কবর দেওয়া হয় ওখানে আশেপাশে কোনো মসজিদ নেই, মসজিদ আসছে কিন্তু অনেক দূরে, জায়গাটা একদম 2-3টা কবর ওখানে, আর পাশে একটা ছোট্ট একটা খাল না ঠিক দিদির মতোই। তো ও আসতেছে হঠাৎ করে এখানে, এরপরে ও থমকে দেখা যায়। এরপরে তার কিছু মনে নেই, তার মামার মুখ থেকে শোনা। তো তার মামা যখন তাকে বাড়ি নিয়ে আসে তখন এই ঘটনা যে ওকে রাত 11টা বাজে গেল, কিন্তু ওকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মামা ওকে পাঠাইছিল, তো ও মামা ওকে বলতেছে, মানে বাসা আসার পরে বলতেছে যে কি মামুনকে তো আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু মামুন তো এখনো বাসায় আসেনি। তো সবাইকে খোঁজাখুঁজি করার জন্য হয়ে গেল, চারদিকে খোঁজাখুঁজি করতেছে। অবস্থানে দিয়ে কিন্তু কেউ যাচ্ছে না, কারণ অবস্থানে মামুন কি করে থাকবে, সবাই এটাই চিন্তা। তো খুঁজতেছে, হঠাৎ করে মামা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় লাইট মেরে কবরস্থানের দিকে লাইট মেরে দেখেছেন কবরস্থানের বাইরে জুতা, মানে এক জোড়া জুতা পরে আছে। তো মামা যদি এখানে জুতা কি করবে, তো লাইট মেরে দেখেছে একটা ছেলে বসে আছে, মামুন যে শার্টটা গায়ে দিয়েছিল সেই শার্টটাই। তো মামা শুনে মামুন, তো উনিও ভিতরে যায়, কবরস্থানের ভিতরে যায়। গিয়ে মামুনের গায়ে হাত রাখতে মামুন উল্টার দিকে চোখ ফিরে তার দিকে তাকায়। মামুনের চোখগুলো ছিল একদম লাল, যেমন 2-3 মানুষ না হলে যেমন লাল হয়ে যায় চোখ, একদম ওরকম লাল হয়ে আছে। তো এই সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো মামা বাড়ির লোকজন সবাইকে ডেকে নিয়ে সবাইকে বাড়িতে নিয়ে যায়। তো সেন্স আসার পর মামা বলে যে আমি বাড়ি থেকে আসতেছিলাম, হঠাৎ করে আমি ওখানে দাঁড়ায় যাই, যাওয়ার পরে আর আমার কিছু মনে থাকে না। এটা ছিল আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আশা করছি যে আপনার মানে ঘটনাটি অন্য মানে যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুদ এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাটি আমাদের ইমেল করে পাঠিয়েছেন একজন, যিনি আজকে স্টুডিওতে উপস্থিত নেই। আমরা তার ঘটনাটি পড়ছি। আমাদেরকে এই ইমেলটি করেছেন তিথি, এবং তিনি মাইজদি নোয়াখালী থেকে এসএমএসটি করেছেন। আমি ইমেলটি করেছেন এবং আমি সেই ইমেলটি পড়ছি। লিখছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি এর আগেও আরো কিছু ঘটনা পাঠিয়েছিলাম, সম্ভবত আমার ঘটনাগুলো ভালো ছিল না তাই আপনি পড়েননি। আরেকটা ঘটনা পাঠালাম, ঘটনাটা আমার মামার সাথে ঘটা একটা ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি শুরু আগে বলতে চাই, আমার নানা বাড়ি পুরান ঢাকায়।
আমার নানার মুখে শুনেছি আমার নানা বাড়ি এখন যেখানে সেখানে আগে একটা শ্মশান ছিল। আমার নানা বাড়ি অনেক বড় হলেও সেখানে মানুষ ছিল মাত্র 6 জন। তাই আমার বাড়িতে সব সময় একটা নিস্তব্ধতা একটা বিরাজ করত এবং এলাকার মানুষজন বিশ্বাস করত বাড়িটিতে ভূত আছে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 1995 সালে। আমার বড় মামার ছোট থেকেই রাত জেগে পড়ার অভ্যেস ছিল। মামার পড়ার সুবিধার জন্য আমার নানা তার বাড়িতে সেকেন্ড ফ্লোরে একটা রুম দেয়। নানা থাকতো ফার্স্ট ফ্লোরে এবং আমার মামা থাকতো একাই সেকেন্ড ফ্লোরে। একটা রাতে আমার মামা মামা পড়ছিল এবং তখন রাত আনুমানিক 11টা অথবা 12টা। তো সে হঠাৎই শোনে যে তার রুমের জানালায় কি যেন খট খট শব্দ করছে। তখন উইন্টার সিজন, তাই জানালা বন্ধ ছিল। মামা শব্দটা শুনে উঠে গিয়ে জানালাটা খোলে। সেখানে কিছুই ছিল না, তবে জানালাটা খোলার সাথে সাথে একটা প্রচন্ড ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে। উইন্টার সিজন ছিল বলে মামা বাতাসটা স্বাভাবিক বলেই মনে করলো। সেই রাতে লাইট অফ করে সে যখন ঘুমোতে যাবে তখন দেখে তার ঘরের দরজার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘর অন্ধকার থাকলেও বাহিরের স্ট্রাকচারটা ছাড়া কিছুই বোঝা যাচ্ছিল না, তবে জিনিসটা মানুষের মতো হলেও লম্বা ছিল। মামা রাতে তার ঘরের দরজা বন্ধ করে ঘুমায়, তাই কেউ ঘরে আসা একেবারেই পসিবল ছিল না। আর দরজা বন্ধের আগে যদি কেউ ঘরে আসতো তবে মামা টের পেত। দরজার পাশে দাঁড়ানো জিনিসটিকে দেখে মামা খুব ভয় পেয়ে যায়। সে তখন চোখ বন্ধ করে দোয়া পড়ে, আবার চোখ খুলে দেখে ওই জিনিসটা মামার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মামা যে উঠে লাইটটা জ্বালাবে সেই শক্তিও হারিয়ে ফেলে। সে চিৎকার করলো কিন্তু পারল না। মামার মনে হলো যে এটা তার জীবনের শেষ রাত। ওই জিনিসটা মশারি তুলে যখন মশারির ভেতর ঢুকে যাবে, মামার সাথে সাথে সাহস করে লাফ দিয়ে বিছানা থেকে নেমে লাইট অন করে দেয়। সে লাইট অন করে দেখে যে কেউ নেই। সে ভয় পেয়ে দরজা খুলে ফার্স্ট ফ্লোরে চলে আসে। তখনও আমার নানা জেগেছিলেন। মামা তাদেরকে সব ঘটনা খুলে বলে সেই রাতে তার ঘরে আসেনি। সে রাতে মামা আর কি তার ঘরে আসেনি। তবে এই ঘটনার পর থেকেই প্রায় প্রতি রাতে মামাকে কিছু একটা প্রচন্ড শক্তিতে চেপে ধরত। মামা তখন নড়াচড়া করতে পারত না, এমনকি কথা বলার শক্তিও হারিয়ে ফেলত। সাধারণ মানুষ এটাকে বোবা জিন বা এরকম বোবা জিনে ধরা বলে। এছাড়া মামা প্রতি রাতেই অদ্ভুত স্বপ্ন দেখত। স্বপ্নগুলো এত ভয়ঙ্কর ছিল যে মামার রাতে ঘুমোতে যেতেই ভয় পেত। এই ঘটনার কয়েক বছর পর একদিন হুজুর আমার নানা বাড়ি আসে এবং তাকে আমার নানা সব খুলে বলে। সে মামাকে একটা তাবিজ দেয়। তাবিজটা পড়ার পর থেকেই মামার সব প্রবলেম সলভ হয়ে যায়। হুজুর বলেছিলেন যে তাবিজটা মিনিমাম 1 ইয়ার পড়তে হবে। মামা 1 ইয়ার পর তাবিজটা ফেলে দেয়। তবে এরপর আর কোনো সেরকম সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সেই ঘটনা পড়ে ফেললাম তিথি আপনার ঘটনা, এবং আশা করছি সবাই এনজয় করেছেন। আমরা এখন চলে যাব আরো একটা ছোট্ট বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন এবং যখন ফিরে আসছি তখন আপনাদের জন্য আরো নতুন ঘটনা নিয়ে ফিরে আসছি। তার আগে জানিয়ে দিই, যদি আমাদের SMS করতে চান এই ব্রেকের মধ্যে, তাহলে SMS করতে গেলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছে একটু পরেই। স্টে টিউনড, রেডিও ফুর্তি, and don't stop the ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:41। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে আপনারা অসংখ্য SMS পাঠাচ্ছেন। কিছু SMS পড়তেই হয়, আমি কিছু SMS পড়ে ফেলি। আমাকে রাজন কুষ্টিয়া থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি অনেক SMS পাঠাই, বাট তুমি একটাও পড়ো না। আমি পড়ে ফেলাম আপনার SMS। নীলা ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিক তার খুব পছন্দের যে টপিক। রিফাত বসুন্ধরা থেকে আমাদের SMS করেছেন, কালকে পরীক্ষা, তারপরে শুনছেন। পরীক্ষা যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আমাদের ভূত FM কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়,
কারণ আপনি যদি সত্যি পরীক্ষা ভালো করতে চান তাহলে ভূত এফএম যাতে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত, যাতে সারা জীবন ভূত এফএম শোনা যায়, কারো বকাঝকা শোনা ছাড়া। আদনান আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন শৈবাল, তিনি তারও খুব ভয় লাগছে। আমাদেরকে ইউসুফ আলী SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, সারা দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন আনজার এবং আমাদের SMS করেছেন মুস্তাফা। এছাড়াও অ্যানি আমাদের SMS করেছেন, তিনি ভূত এফএম ইজ সুপার, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর রফিক আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে পলাশ, SMS করেছেন আমাদেরকে ঈশান, SMS করেছেন তামিদ, SMS করেছেন আমাদেরকে কাইফ এবং তিনি বলছেন ভয় লাগছে, লাভ ইট। আমাদেরকে আনিসুর SMS করেছেন, তারা 6 জন একটা রুমে লাইট অফ করে ভূত এফএম শুনছেন। আমাকে দেবাশিস রাজশাহী থেকে SMS করেছেন, তিনি বলছেন যে অনেক বড় একটা বাসায় একা লাইট বন্ধ করে ভূত এফএম শুনছি, বা অনেক সাহসী মানুষ পাওয়া যাচ্ছে। কিন্তু নাহিদ আমাদের SMS করেছেন পটুয়াখালী থেকে। এছাড়া মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন, জানতে চেয়েছেন আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এছাড়া নওমি আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে SMS করেছেন মিনার আরিফিন সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আবারও বাবু ভাই ফিরে এসছেন এবং বাবু ভাইয়ের কাছে আমরা একটা বড় সড় ঘটনা শুনতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমার সাথে শেয়ার করছে আপনার সোহানুর রহমান অনন্ত। আচ্ছা আচ্ছা, যে নাকি আমাদের এখানে প্রায় গেস্ট হয় আর কি। তো ঘটনাটা হচ্ছে ওর এক দুঃসম্পর্কের কাজিন হয় আর কি তার। তো ওই যে অঞ্চলের ঘটনা, সেই অঞ্চলে তখন বন্যা হয়েছিল আপনার সামার ইন লাইক কুমিল্লা, চাঁদপুর এরকম একটা অঞ্চলে। বন্যাতে প্রভাবটা এমন হয়েছিল আশেপাশে সব জায়গায় ডুবে গেছিল পানিতে। মানে আপনার খুব অল্প জায়গায় ছিল যেটা শুকনো আর কি। এমনকি ওদের ওই বাসার যে উঠোন সেখানেও আপনার মানে প্যাচপ্যাচা টাইপের পানি, মানে কাদার সাথে পানি মিশানো এরকম অবস্থা। তো এই সময় ডায়রিয়ার প্রকোপ হয়। ডায়রিয়ার প্রকোপে ওরই যে কাজিন যাকে নিয়ে ঘটনা আর কি, ও আপনার এই ডায়রিয়ার পেশেন্ট হয়ে যায় আর কি। ডায়রিয়া ওকে আক্রান্ত হয়। ডায়রিয়া আক্রান্ত হওয়ার পরে বেশ কয়েকদিন সে সাফার করে, খুব অসুস্থ হয়ে যায়। মানে কোনো ওষুধ নাই, কিছু নাই, এই অবস্থায় সাফার করতে করতে একসময় মানে খুবই খারাপ অবস্থা দাঁড়ায়। যেমন মানুষ যখন অনেকদিন এই ডায়রিয়া সাফার করে, দেখা যাচ্ছে যে দুর্গন্ধ ছড়ানো শুরু করে তার আশপাশ থেকে, এরকম ব্যাপার স্যাপার আর কি। এবং এই অবস্থায় একসময় সে সাফার করে একদিন মারা যায়। তো মারা যাওয়ার পর যেটা হয়, দেখা যাচ্ছে যে সমস্যা ওদের ওখানে কবরস্থান যেটা ছিল পার্মানেন্ট, যেখানে কবর দেওয়া হয় লাশ, সেটা তখন বন্যায় পানিতে আপনার তলানো আর কি। মানে কবর দেওয়ার মতো অবস্থা ওখানে নাই। যেটা করে ওরা খুব চিন্তা পড়ে যে লাশ কি করব। এরকমই করে দেখে যে প্রায় আপনার 10-12 মাইল দূরে একটা জায়গা আছে যেখানে টেম্পোরারি কবরস্থান তৈরি করা হয়েছে। মানে ট্রলারে করে করে মাটি এনে ওখানে ফেলে উঁচু করছে, তো সেই জায়গাটা আপনার কবর দেয়। তো যেদিন ওরা মানে মারা গেছে ওদিন সন্ধ্যায় সামহাও ওখানে ইলেকট্রিসিটিও নাই এবং আপনার লাশও আছে, কবর দিতে এখন নিয়ে যেতে হবে সেই দূরে। তো এরকম অবস্থায় যেটা হয়, ওরা মোটামুটি লাশকে গোসল করা বাড়ি উঠেনে ভিজা জায়গায়, এবং জানাজা পড়া হচ্ছে, ওখানে একটা বাজার ছিল, সে বাজারে জানাজা হয়। তো জানাজা যখন হয় তখন 20-25 জনের মতো মানুষ ছিল আর কি। কিন্তু এদের মধ্যে বেশিরভাগই যেতে রাজি নেই, আপনার সেই অস্থায়ী কবরস্থান পর্যন্ত কেউ যাবে না, এরকম একটা ব্যাপার। তো অনেক খুঁজে প্রায় 8-10 জনের মতো মানুষ ওরা ম্যানেজ করে ওখানে যাওয়ার জন্য, বিকজ দ্য ওয়ে টু দ্য আপনার টেম্পোরারি কবরস্থান যেটা, ওটার যে রাস্তাটা, সেটা মাঝে মাঝে অনেক জায়গায় পানি আছে আর কি, আপনার হাঁটু পানি, এরকম জিনিস ক্রস করে যেতে হবে আর কি। যেটা হয়, ওরা আপনার ওই লাশটাকে নিয়ে এরকম রওনা দেয় সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার পরই, তখন রাত হয়ে গেছে অলমোস্ট। তো গ্রামের, আপনি তো জানেন গ্রামের এনভায়রনমেন্টে মানে সন্ধ্যার পরে 7-8টার পরে বেশ গভীর রাত হয়ে যায় ওখানে। আর তার উপর হচ্ছে আপনার বন্যা, তো চারিপাশে মানে আপনার মনে হচ্ছে যে ধুধু এলাকা। এই অবস্থায় লাশটা নিয়ে যাচ্ছে এবং
মানে খুব মানে লাশটা যেহেতু ডায়রিয়ার লাশ, মানুষ অনেকেই ভয় পাচ্ছে এটা নিয়ে একটু, যে এটার থেকে কোনো মানে আপনার এফেক্ট ছড়ায় কিনা বা সামথিং বা গন্ধ এরকম। তো এটা নিয়ে অনেক কষ্টে ওরা শেষ পর্যন্ত অস্থায়ী কবরস্থানে পৌঁছায় জায়গাটায়। তো কয়েকজন কাজে লাগে আপনার মাটি খোঁড়ার জন্য রাতের বেলায়। তো মাটি খুঁড়তে খুঁড়তে একটা অবস্থা যখন দেখে, সাধারণত মানে কি কবরের ক্ষেত্রে আমার মনে হয়, যেটা আমি যত সঠিক জানি না, বাট 6 ফিটের মতো প্রায় গভীরতা করতে হয় আর কি। তো ওরা একটু খোঁড়ার পরই, কিছু দূর মানে অর্ধেক খোঁড়ার পরই দেখে ওখানে পানি উঠতেছে নিচ দিয়ে, মানে নিচ থেকে পানি আসছে আর কি, পানি উঠছে নিচ থেকে, মানে কবরটা পুরোপুরি খোঁড়া যাচ্ছে না। এই অবস্থা, ওই পানির মধ্যে তো আর কবর দেওয়া যাচ্ছে না, বাস লাশটাকে নিচে নামাতে পারছে না ওরা। যেটা করে ওদের মধ্যে তখন একটা ডিসকাশন হয় যে কি করা যায়। তো ওরা অনেকে বলে যে লাশটাকে আপাতত কবরে রাখো, কলা পাতা দিয়ে ঢেকে দাও, ঢেকে দিয়ে তোমরা আরেক ট্রলার ভর্তি মাটি আনার ব্যবস্থা করো এখানে। এর মধ্যে ওখানে লাশের সাথে থাকতেও কেউ রাজি হচ্ছে না। তো 2 জন মানুষ, ওই মেয়েটার যে রিলেটিভ 2 জন, একজন ভাই আর একজন হচ্ছে দুঃসম্পর্কের লোক, 2 জন থাকতে রাজি হয় ওখানে। তো তারা 2 জন ওখানে থাকে, উইথ হেজাক লাইট ছিল সাথে, হেজাক লাইট সহ। আর বাকি সবাই চলে যায় আর কি ব্যবস্থা করতে। এবং ওই দিন আর সম্ভব হবে না রাতে মাটি আনা, দ্যাটস মিন আপনার রাত পর্যন্ত ওই লাশের সাথে ওখানে থাকতে হবে তাদের, বাকিরা চলে যায় মাটি আনতে। তো ওই 2 জন দাঁড়ায় থাকে। তো দাঁড়ায় থেকে এক পর্যায়ে কিছুক্ষণ থাকতে থাকতে দেখে যে আপনার হচ্ছে টিপ টিপ বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে। তো এই অবস্থায় ওরা তাকায় দেখে যে পানিটা বেড়ে গেছে বৃষ্টিতে, আর নিচ থেকে পানি উঠতেছে, পানি বেশ বেড়ে গেছে কবরের ভেতরে। তো ওরা করে কি লাশটাকে উঠে আনে পাড়ে এক জায়গায় রেখে আপনার হেঁটে যে দূরে কিছু গাছ ছিল, গাছতলা আশ্রয় নেয়। গাছতলা আশ্রয় নিয়ে ওরা কথা বলতেছে, সিগারেট খাচ্ছে একটা। তো এই সময় হঠাৎ শব্দ পায়, ঝুপ করে একটা শব্দ পায়, মানে পানিতে কিছু ভারী পড়লে যেরকম ঝুপ করে শব্দ হয় সেরকম। তোরা মনে করে কি ব্যাপার, কিসের শব্দ হলো, লাশ পড়ে গেল পানিতে বা সামথিং। ওরা ওখান থেকে হেঁটে এসে আপনার ওই কবরের দিকে দেখে না, লাশ জায়গা মতোই আছে, যেটা ভিজে গেছে অলরেডি, কাফনে কাপড় টাপড় সব ভেজা। বাট ওই কবরের মধ্যে একটা ফ্রেশ লাশ, একদম মানে আনকোরা, মানে এটা এখনই কেউ রাখছে, কেবল একটা ফ্রেশ লাশ রাখা কবরের ভিতরে। আর ওই যে ওর বোনের যে লাশটা সেটা পাশে রাখা, এবং তীব্র একটা আতরের গন্ধ আসতেছে সেখান থেকে। এই সিনটা দেখে ওরা মানে বেশ আপনার হয়ে যায় আর কি, হঠাৎ করে বেশ মানে বিহব্বল হয়ে যায়, কিছু করে না, হয়তো বিহব্বল হয়ে যায়, দেখে ভয় পায়। এবং এই ভয় ওরা করে কি ওখান থেকে চলে আসে, ওখানে আর রাত কাটানোর সাহস পায় না। তো ওই অবস্থায় রেখে চলে আসে। তো পরদিন সকালে ওরা যে লাশ পায়, ওই বোনের লাশটা পায়, বাট যে লাশটা ওরা কবরে দেখছিল সেটা দেখেনি। তো ফাইনালি কবর দিয়ে আসে। তা আসার পরে যেটা হয়, তার ঠিক 1 সপ্তাহ পরে যে মেয়েটা মারা গেছিল, তার বাবা জানলার সামনে মানে আপনার বসেছিল আর কি রাতের বেলা, সন্ধ্যার সময়। হঠাৎ সে দেখে উঠানের মধ্যে কে জানে হাঁটতেছে, যে জায়গাটায় আপনার গোসল হয়েছিল আর কি, কে জানে একটা হাঁটতেছে। তো ধূসর জায়গায় সে বাবা, যেহেতু সে অনেকক্ষণ দেখার পর চিনতে পারে যেটা তার মেয়ে, যে মারা গেছে, সেই হাঁটতেছে। তো উনি মানে আপনার ওইটা দেখে বেশ মানে একটা ধাক্কা খাওয়ার পর ওনাকে দেখে যে ওনার মেয়ে ডাকতেছে হাত দিয়ে। তো উনি গেট খুলে বাইরে যায়, যে দেখে কেউ নাই ওখানে। তো এরপর নাকি অনেকেই নাকি ওই জায়গাটাতে যেখানে গোসলটা হচ্ছিল ওইখানে ওই মেয়েটাকে হাঁটতে দেখতো। তো এর মধ্যে একজন মানে হুজুরের সাথে কথা হয়, সে নাকি তখন বলে যে আসলে ব্যাপারটা কি ছিল, যখন অসুস্থ ছিল তখন আপনারা ওকে নিয়ে চিকিৎসা করতে গেছিলেন এই খাল বিল পাড়ি দিয়ে আর কি, নৌকায় করে। সেই সময় কিছু একটা আসলে ওকে প্রসেস করছিল, এবং ওর বাবা কিন্তু এরকম মানে মেয়েকে দেখতে দেখতে একসময় বাবা মারা যায়। আচ্ছা, তো বলে যে প্রসেস করছিল, এবং সেটাই পরবর্তীতে আপনার এই বিভিন্ন ভাবে এসে মানে জ্বালাতো আর কি। ওকে, এটাই হচ্ছে আপনার ঘটনা। ওকে, থ্যাংক ইউ বাবু ভাই, অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে সিজার আমাদের এসএমএস করেছেন। মিজান কল্যাণপুর থেকে ভূত FM খুব জোশ হচ্ছে লিখেছেন। আমাদেরকে মমিন নাখালপাড়া থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন। তিনি বলছেন গল্প অনেক বেশি ভালো লাগছে, তাই লিখেছেন। শামস কুড়িল থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে এসএমএস করেছেন
দেখতে পাচ্ছি শৈলী হবে এটা, হ্যাঁ শৈলী হবে। শৈলী SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে RH শাকিল সিলেট থেকে। রাতুল আমাদের SMS করেছেন আমাদের ইমন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসান, SMS করেছেন তিমু পিয়াল, এবং এছাড়াও হৃদয়, হামিদ, জুবায়ের, তারপরে কবির সহ আরো অনেকে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। মাসুম একটা ঘটনা বলতে যাচ্ছিল আজকে, এবং একটা নাকি ঘটনা রিসেন্ট নাকি ঘটেছে। তো মাসুমের কাছে আমি জানতে চাচ্ছি আসলে কি ধরনের ঘটনা ঘটেছে। এটা আসলে আমি যেখানে থাকি এখানে আমার বাড়ি রংপুরের দিকে, তো ওনার কাছ থেকে শোনা 2-3টা ঘটনা আছে, বলবো আমি ব্রেকের পরে এসে ইনশাআল্লাহ। আমার এখন আমাদের একটা ব্রেক নিতে হবে। ওকে, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সো আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। জাস্ট ফিরে আসছি এক্ষুনি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1টা। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। অসংখ্য ভালো ভালো ঘটনা রয়েছে আজকে, বাট সেই ঘটনাগুলো শুনতে হলে আপনাদের আরো অনেকক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে। এই মুহূর্তেই মানে কি বলবো যে আমি সবগুলো ভালো ঘটনা একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আছে অনেক ভালো ভালো ঘটনা রয়েছে, এবং সেই সাথে জানিয়ে দিই যে আজকের এই এপিসোডটির অনেকেই প্রশংসা করছেন, তারপরেও আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণেই, আপনি আবারও এপিসোডটি শুনতে পাবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। এবং আপনি যদি চান যে ভূত FM টিউনটা আপনার টিউন অথবা আপনার করার টিউন, বা যেটা এখন প্লে করছি আমরা, বা আপনার মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই টিউনটির কোড নাম্বার মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। জাস্ট একটা SMS পাঠিয়ে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে টাইপ করুন CT স্পেস দিয়ে লিখুন 92125, এবং SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে একজন অতিথি আছেন এই মুহূর্তে, এবং তিনি নতুন জয়েন করেছেন আমাদের সাথে। সো তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন। ধন্যবাদ। আমি রাজু রহমান, আমি ফার্মগেট থেকে এসেছি। ঘটনা শুরু হচ্ছে গত শুক্রবার থেকে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে একটা ভূত FM যে ঘটনা হয়েছিল, সেখান থেকে আপনি ইন্সপায়ার্ড, কিন্তু আমরা এই মুহূর্তে কোনো হসপিটাল বা কোনো কিছুর নাম বলবো না, কোনো ক্লিনিক, হসপিটাল, কোনো কিছুর নাম উল্লেখ করবো না। ওকে ওকে, শুনি। তো গত শুক্রবারে ভূত FM শোনার পরপরই খুব ভয় পেয়ে যাই। ভয় পেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, এবং সকালবেলা খুব ভোরে 6টায়, আনুমানিক 6টায় আমি ঘুম থেকে উঠে ঢাকা মেডিকেলে আমার কলিগ ভর্তি ছিল, আমি তাকে দেখার জন্য আমি চলে যাই। তো আনুমানিক 6:30 বা 7টার মতো হবে, তখন আমি শাহবাগ পৌঁছাই। শাহবাগ পৌঁছে এত ভোরে রিক্সা বা অন্য কিছু না পেয়ে আমি হেঁটে রওনা দিই। হেঁটে রওনা দিয়ে আমি যখন ঢাকা মেডিকেলের শহীদ মিনারের গেটের ওইখানে পৌঁছাই, তখন 7:20 বা 25 এরকম সময় ছিল। তো আমি আউটডোরের যে গেটটা, ওই গেট দিয়ে ঢুকি। ওই গেট দিয়ে ঢোকার পরেই সিঁড়িতে পা রাখার সাথে সাথেই একজন লোক এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি গতকালকে একটা প্যান্ট খুঁজতেছিলেন রক্ত মাখা। আমি একটু অবাক হয়ে যাই যে আমি প্যান্ট খুঁজতেছিলাম, সেটা এই লোকটা জানলো কিভাবে। একটু বলে নিই, প্যান্টটা হচ্ছে আমার কলিগের প্যান্ট ছিল। ছিনতাইকারীরা তাকে গুলি করার ফলে ওই পায়ে গুলি লাগে। তো ওই প্যান্টটা আমরা এক্সরে করার সময় সম্ভবত ভুলে এক্সরে রুমে রেখে গিয়েছিলাম। তো ওই লোকটার কথা শুনে উনি ইশারা করলো যে ওনার পিছনে যেতে। তো আমি আস্তে আস্তে আগাই ওনার সাথে। কিছুটা পথ যাওয়ার পরেই আমি ওনার হাতে একটা ব্যান্ডেজ দেখতে পাই, ডান হাতে ব্যান্ডেজ দেখেই আমি একটু মানে কিউরিসিটি নিয়ে ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই আপনার হাতে কি হয়েছে? পরে বললো, বেশি কথা বলবেন না, আপনার যদি প্যান্ট দরকার হয় তাহলে আপনি আমার সাথে আসুন। তো আমি কথা না বলে ওনার সাথে আগাই। আগানোর পরে এক্সরে রুমের ঠিক সামনে যাই। সামনে যাওয়ার পরেই উনি এক্সরে রুমে ঢুকে গেল। আমি অপেক্ষা করছি 5 মিনিট 10 মিনিট,
এরকম করে যখন 15 মিনিট হয়ে গেল তখন আমি বিরক্ত হয়ে আমি এক্স রে রুমে ঢোকার চেষ্টা করি। তখন দেখি রুমে তালা মারা। তো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আমার সাথে এটা কি হলো। আমার চোখের সামনে লোকটা ঢুকে গেল অথচ এখন তালা মারা। তো আমি আশেপাশের লোকজন দেখতে পাচ্ছিলাম না। তো এক্স রে রুমের ঠিক অপোজিটেই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি রুম। তো ওই রুমের কাছে যাই, তখন ওই রুমে দায়িত্বরত এক মহিলা ছিল। উনি কাছে যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা এক্স রে রুমের লোক আসবে কখন, তো উনি বললো প্রায় 8টা বাজে, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি একটু অপেক্ষা করেন। তো আমি আসলে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেল আমি আর এটা ওনাকে কিছু বলতেও পারিনি, শেয়ার করতে পারিনি। আমি এখানে আর এক মুহূর্ত দেরি না করে আমি আমার কলিগের কাছে চলে যাই। সে যে বেডে ছিল সেই বেডে যাওয়ার পরে ইভেন ওনার সাথে আমি ঘটনাটা শেয়ার করি না। আর ওই ঘটনার পর থেকে আমার সবসময় মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ একজন হাঁটছেন, আমাকে ফলো করতেছে। আর আমি এটার কোনো হদিশ পেলাম না। আর ওই রক্তমাখা প্যান্টটা এখন পর্যন্ত পাইনি। আপনার এখন কি মানে এটা কি মানে যখন যেখানে যাচ্ছেন তখনই মনে হচ্ছে যে কেউ আপনার সঙ্গে আছে? এরকম মনে হচ্ছে আমার পিছন পিছন কেউ একজন আমাকে ফলো করতেছে। বেসিক্যালি আমি যখন একা হাঁটাচলা করি তখন এই জিনিসটা আরো বেশি ফিল করি। রাতে কোনো সময় নিজের ঘরে বা এরকম সমস্যা কি আপনার আগে ছিল না এই ঘটনার পর থেকে এরকম সমস্যা? এই ঘটনার পর থেকে এই সমস্যাটা হচ্ছে, কখনো এরকম হয়নি। তাছাড়া কোনো দুঃস্বপ্ন বা এরকম কোনো কিছু স্বপ্ন দেখিনি। আর আমি আগে থেকে মোটামুটি সাহসী। আমার এমন হয় নাই যে আমি অনেক রাতে চলাফেরা করি একা, কিন্তু কোনো ভয় পাইনি, কখনো ভয় পাননি? একটা কথা বলে আমি যেখানে জব করি তো সেখানে অনেক রাতের বেলা ফিরতে হয় মাঝে মধ্যে। তো আমি অনেক রাতে ফিরে আমি মেন রাস্তা থেকে আমার বাসায় হেঁটে যেতে 5 থেকে 6 মিনিট লাগে। আমি একা একা হেঁটে যাই, কখনো আমার এই ধরনের কোনো কিছু ফিল হয়নি। কিন্তু এই বর্তমানে এই গত শুক্রবারে ঘটনাটা ঘটার পরে তারপর থেকে এখন আমি নিয়মিত এই জিনিসটা ফিল করতেছি। ওকে, সো আপনি মানে প্রচন্ড ভয় পেয়েছেন সেটা বুঝতেই পারছি। থ্যাংক ইউ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আপনার সমস্যা দূর হয়ে যাবে এবং আমি মানে সেজন্য আমরা সবাই দোয়া করি, আপনার জন্য দোয়া করি যেন আপনার এই ঘটনা খুব দ্রুতই এই ঘটনা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। আমি দেখতে পাচ্ছি প্রণব আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন জুথি, SMS করেছেন আমাদেরকে অমিন, SMS করেছেন আমাদেরকে ফায়াজ বরিশাল থেকে এবং তার কাছে বলতে অনেক ভালো লাগছে। বাঁধন আমাদের SMS করেছেন গোপালপুর লালপুর থেকে। আমাদের কবির SMS করেছেন আমাদেরকে আনোয়ার, SMS করেছেন আমাদেরকে জনি, এছাড়া আমাদেরকে জেরিন ওল্ড ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ভূত এখনটা অনেক বেশি হরেবল। আমাদের SMS করেছেন এছাড়াও মোহাম্মদ সিয়াম এবং তিনি পুরান ঢাকা থেকে SMS করেছেন। হাসান নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন আমাদেরকে শোফেন, এছাড়াও এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি লাল রাজীব, SMS করেছেন আমাদেরকে ফুয়াদ এবং আফসানা, তারা ভূত এফএম এনজয় করছেন। আমাদেরকে আশিস SMS করেছেন ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আশরাফুল খুলনা বয়রা থেকে তিনি SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রুহুল আমিন। এছাড়াও আমাদেরকে নাজমুল SMS করেছেন, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। সুজন আমাদেরকে হালিশহর চট্টগ্রাম থেকে SMS করেছেন, তাদের কাছে ভূত এফএম খুব ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও রাফি SMS করেছেন আমাদেরকে তনিমা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন পল্লব রাজশাহী থেকে এবং আমাদেরকে SMS করেছেন জুয়েল, SMS করেছেন আমাদেরকে হানিফ সিলেট থেকে। লিওন আমাদের SMS করেছেন আমাদেরকে ফুর্তি শাহজাল। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শাফাত ইকবাল। এছাড়াও রাব্বি আমাদের রাজশাহী সিটি কলেজ থেকে SMS করেছেন তার এইচএসসি এক্সাম, তারপরে তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার যেটা মনে হয় যে আপনার পড়াশোনাটার প্রতি খুব বেশি মনোযোগ দিতে হবে এবং আমি তো বলবো যে পড়াশোনাটা আপনি একদম বন্ধ করেন না, যেভাবে ফুর্তি বন্ধ করছেন না। নাফিজ আমাদের SMS করেছেন আমাদেরকে লামিয়া, SMS করেছেন আমাদেরকে পিপাস। এছাড়াও আমাদেরকে খলিল SMS করেছেন তাইফ। এছাড়াও রাফি, আকাশ, গোলাপ, ওয়াহাব আমাদেরকে খিলখাত থেকে SMS করেছেন। ডিজে জাহিদ আমাদের SMS করেছেন। সেতু আমাদের SMS করেছেন। তন্ময় সরকার SMS করেছেন। SM তুষার SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন আশিক সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আপনি যদি আমাদের SMS ছাড়াও যদি আমাদের সাথে ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি আপনার ইমেইলের মাধ্যমে যেটা করবেন সেটা হচ্ছে ঘটনা পাঠাবেন
আর ঘটনা পাঠানোর নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে আপনার জানা অথবা আপনার জীবনে ঘটা সবচাইতে মানে ভয়ের ঘটনাটি আমাদের পাঠিয়ে দিন। এবং যেটা সবচাইতে বেশি ভালো হয় যদি আপনি ঘটনাটি শুরুতেই উল্লেখ করেন যে এই ঘটনাটিকে আপনি এসে শোনাতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আপনার হয়ে আমরা পড়ে শোনাই। এছাড়া আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে সেই অডিও ক্লিপটিও আমাদের পাঠিয়ে দিতে পারেন। আপনার মোবাইল দিয়ে আপনি সেই ঘটনাটি রেকর্ড করে ফেলতে পারেন, খুব ইজি একটা প্রসেস। সেভাবে আপনি আমাদের ঘটনা পাঠাতে পারেন এবং আপনার ঘটনাটি যদি অন্যদের ঘটনা চাইতে ভালো হয় ডেফিনেটলি আমরা সেটা সিলেক্ট করবো এবং ডেফিনেটলি আপনি ডাক পাবেন বা আপনার ঘটনাটি পড়ে শোনাবো বা আপনার ঘটনাটি প্লে করবো। এই হচ্ছে নিয়ম কানুন ছিল। এখন চলে যাবো আমরা ঘটনায় এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন অতিথি, তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি সোহেল রানা, আমি খিলক্ষেত থেকে আসছি। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। এখন বলবো কুষ্টিয়ার একটা ঘটনা। আজকের থেকে প্রায় 6-7 বছর আগে আমি তখন ক্লাস 9-এ পড়ি। প্রতিদিন নদীর পাড়ে আমরা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে যেতাম। আড্ডা দিতে দিতে একদিন হঠাৎ করে আমার বন্ধুদের আমি বলি যে তোমরা যাও, আমি একটু স্কুলের কাজটা সেরে আসি। ওরা সবাই চলে যায়, আমি জানি যে ওরা চলে গেছে। কিছুক্ষণ পর আমি ওদের ওইখানে যাই, দেখি যে ওরা কেউ নাই। আমি ভাবি যে হয়তোবা ওরা আমাকে ফাঁকি দিছে, কিছুক্ষণ পরে হয়তোবা আসবে। বসে থাকতে থাকতে আমি নদীর পাড়ে চুপচাপ বসে আছি। এমন সময় দেখি একটা লাশ নদীর পাড়ে নিয়ে আসলো। ওটা ছিল মূলত একটা শ্মশান। শ্মশানে আমি একা একা বসে আছি আর ওরা 4-5 জন লোক একটা লাশ নিয়ে আসছে। নিয়ে আসার পরে লাশটাকে ওরা পোড়ায় না, হয়তোবা গরিব মানুষ ছিল, পোড়াঙে না পোড়ানোর পরে ওরা করে কি বস্তার মধ্যে বালি ঢুকায় বস্তার উপরে লাশটাকে বেঁধে ফেলে দিতে যায়। যাক, ওটা ফেলে দেওয়ার ওটা আমি দেখে আমি এখান থেকে চলে আসি। তারপর আমি আর ওই দিন বাড়ি ফিরিনি। আমার পাশে বন্ধুর বাড়ি আছে, বন্ধুর বাড়ি থাকার কারণে আমি ওখান থেকে বন্ধুর বাড়িতে চলে যাই। আজকে রাত্রে ফিরবো না। বন্ধুর এখানে যাই, শুয়ে আছি আমি আর আমার বন্ধুটা। এর মধ্যে হঠাৎ করে আমার বন্ধুটা বলে যে আজকে রাত্রে চলো আমরা দুজনে নদীর পাড়ে যাই। কেন? তোর আজকে মাছ ধরবো। ভালো, তাহলে ঠিক আছে চলো। আমি আমার বন্ধুকে বলিনি যে আমি সন্ধ্যার সময় দেখছি যে নদীতে একটা লাশ ফেলে দিয়ে গেছে। তারপরে বন্ধুটার সঙ্গে আমি নদীর পাড়ে যাই। তখন আমরা যখন যাই তখন প্রায় রাত্রে 12টা বাজে। 12টার সময় আমরা দুজনে নদীর পাড়ে যাই। জিনিসপত্রের মধ্যে ছিল 4টা বড়শি, একটা হ্যারিকেন আর একটা বদনা। এগুলো নিয়ে আমরা যাই। যাওয়ার পরে মাছ ধরছি, বেশ কিছু মাছ ধরছি আমরা। প্রায় 2-3 ঘন্টা সময় মিলে দুজনে মিলে প্রায় 10টার মতো মাছ ধরছি, 8-10টার মতো। ধরার পরে এক পর্যায়ে আমি বলি যে দোস্ত আর ভালো লাগছে না, চলো আমরা চলে যাই। তো বলছি ঠিক আছে চলো। এবার 2 বন্ধু মিলে আমরা নদীর পাড় থেকে চলে আসি। আমার এক হাতে হারিকেন আর এক হাতে ওই বড়শি। ও আমার পিছন পিছন আসে মাছ নিয়ে। কিছুক্ষণ আসার পরে হঠাৎ করে ও পা পিছলে পড়ে যায়। একটা আচার খাওয়ার পর আমি ও দেখে হাসি, যেটা কি হলো, তুমি হঠাৎ করে আচার খাইলে কেন? তো আমি আবার ভাবছিলাম হয়তো আমার পিছনে আছে, অন্ধকার ও দেখতেছে না। আমি বললাম ঠিক আছে তুমি আমার আগে আগে হাঁটো, আমি তোমার পিছন পিছন থাকি। তো আমার আগে আগে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর এসে আবার আচার খাই। তো আমি ভাবলাম যে ঘটনা কি, এমন হচ্ছে কেন? তারপর কিছু দূরে আসার পরে একটা বট গাছ আছে। তো ও হঠাৎ করে আমার দিকে ঘুরে আমার চোখ চাপে ধরে যে দেখিস না সামনে বলে আমাকে নিয়ে রাস্তা থেকে নিচে নেমে মাঠের ভিতর দিয়ে যায়। তো আমি কি আছে সামনে দেখার জন্য আমি ওর হাতটাকে সরাই ফেলি চোখ থেকে। দেখি যে গাছের সঙ্গে একটা লাশ ঝুলতেছে। আমি যে লাশটাকে দেখছিলাম বিকালবেলা ওই লাশটাই। এটা আমি দেখে তখন আমি ওকে কিছু বলিনি, যে বললে এখন হয়তো বা ভয় পাবে। এরপরে দুজন আবার হাঁটতে থাকি ওদের বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে আসতে ওইখান থেকে আসার পরে ও আবারও 2বার আচার খায়। আসার খাওয়ার পরে আমি ওকে নিয়ে আবার বাড়িতে আসি। আসার পরে ও তখনও স্বাভাবিক, আমার সঙ্গে ঠিকই ভাবে কথা বলতেছে। আমি ওর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখিনি তখনও। এবার ওর বাড়িতে আসার পর ওর মাকে আমি ছোটবেলা থেকে মা বলে ডাকি। তো আমি ওর মাকে বললাম যে আম্মু মাছ নিয়ে আসছি, তুমি এগুলো কেটে কেটে পরিষ্কার করো। তোর মা বলে যে দেখা তো রাত্রে কিছু করতে পারবো না, রান্নাঘরে লবণ আছে, মাছের উপরে ঢেলে দে, মাছটা নষ্ট হবে না। তো আমি সেটাই করি, রান্নাঘর থেকে লবণ নিয়ে এসে মাছের উপর ঢেলে দিই। ও রুমের মধ্যে চুপচাপ বসে থাকে। তো আমি বললাম আমি ঘুমালাম, তুমি কি করবা করো। তো বলছে যে না আমি হাত পা ধুয়ে আসি। ও হাত পা ধুতে যায়, আমি বিছানার উপর শুয়ে ঘুমায় যাই। এরপরে কিছুক্ষণ পর আমি খেয়াল করি যে ও আমার বুকের উপরে বসে আছে এবং ওই সঙ্গে সঙ্গে আমার গলা চেপে ধরে।
তা আমি প্রথম দিকে ভাবি যে ও হয়তো আমার সঙ্গে ফাজলামি করছে। যখন গলাটা খুব জোরে চেপে ধরে তখন আমি দেখি যে আমি ছাড়াইতে পারতেছি না ওকে। যখন আমি ওকে কখনোই ছাড়াইতে পারছি না তখন হাত দিয়ে টিনের বেড়ার উপরে জোরে জোরে বাড়ি দিতে থাকি যেন কেউ আসে। পরে ওর মা পাশের রুম থেকে উঠে আসে, এসে আমার ওখান থেকে ওকে সরাই ফেলে, আমার উপর থেকে ওকে সরানোর পরে ওকে বেঁধে রাখে। আর আমি তখন উঠে পড়ি। পরে বাড়ির পাশে একটা কবিরাজ আছে ওদের, ওকে ডেকে নিয়ে আসার পরে ওকে বেঁধে রাখে। বেঁধে দিয়ে পরে বলে যে আমাকে জিজ্ঞেস করে যে আসলে ঘটনাটা কি ঘটছিল। আমি ওনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলি। বলার পরে উনি আমাকে বলে যে এটা তুমি ওর আগে বলা উচিত ছিল, যেহেতু তুমি বলনি তার সমস্যা না, তবে এখন ওর যেটা ভূতে ধরছে এটা ছাড়াইতে হবে। পরে ওকে চেয়ারের সঙ্গে বেঁধে ঝাঁটা দিয়ে খুব আচ্ছা মতো পিটায়। আমি এটা দেখে খুব খারাপ লাগে, কিন্তু আমার তখন কিছু করার ছিল না। এরপরে যাক, এক পর্যায়ে ও আমার ওই কবিরাজ আমাকে বলে যে তুমিও কি ভয় পাইছো? তেমন আমি একটু ভয় পাইছি। পরে আমাকে একটা তাবিজ দেয়, বলে যে তুমি এটা রেখে দাও, তুমি যদি কখনো রাত্রে বের হও তো এটা নিয়ে এসো, আর সবসময় ভালো হয় যদি তুমি সঙ্গে রাখো। আমি কিছুদিন ইউজ করি এবং আমার বন্ধুটা অবশ্য তখন ভালো হয়ে যায়। কবিরাজ ঝাড়া প্রসাদ দেওয়ার পরে ও পরে সেন্স ফিরে আসে। এরপর থেকে আর এই সমস্যাটা হয়নি। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা জানি যে অনেকেই শুনেছিলেন ব্রেকের আগে যে মাসুমের একটা ঘটনা রয়েছে, তো আমরা এই ফাঁকে SMS পড়ার আগে মাসুমের কাছ থেকে ঘটনাটা শুনে ফেলি যে কি ঘটেছিল। মাসুম, ঘটনাটা আমার ওই মহিলার নামটা মনে নেই, ওনার সাথে কথা বলার সময় জিজ্ঞেস করেছিলাম যে আপনার এখানে কোনো, আপনি তো গ্রামে থাকেন, আপনার কোনো ভৌতিক ঘটনা আছে কিনা। সেও জানে যে আমি ভূতে ফেমে আসি এবং ওই বাসার পিচ্ছি যারা আছেন তারাও অনেক ইয়ে করে। তো তাকে জোর করে এক পর্যায়ে সে বলতে চায় না, এক সময় আচ্ছা বলে বলছে অনেকগুলো আছে, দু একটা বলে। তার মধ্যে হলো একটা যে ওই গ্রামে তো তার বাবা কৃষক, তখন তারা ছোট 3 বোন তারা, তো পাশাপাশি অনেকগুলা বাড়ি। সাধারণত ওই এলাকাতে পানি সেচ দেওয়ার জন্য ওই ধরনের জিনিস না। গ্রামে আগে আপনি দেখেছেন হয়তো যে দুজন দুই পাশে দাঁড়িয়ে টিনের একটা জিনিস ভাঁজ করে পানি এরকম তুলে তুলে সারা ভোরের দিকে পানি আসে, জোয়ারের পানি আসলে, নদীর ক্যানেল দিয়ে পানি আসলে ওখান থেকে তুলে উপরে জমিতে দেয়। তো ওই জিনিস তারা কন্টিনিউসলি ওই পানি দেওয়ার প্রসেস, তারা পানি দিতে যায় রাত্রেবেলা, ভোরের দিকে যায়, পানি দিয়ে আবার সকালের মধ্যে ব্যাক করে। তো পাশের বাসার এক লোক এসে তার বাবাকে ডাকছে যে চল পানি দিয়ে আসি জমিতে। তো আসা বলার সাথে সাথে সে উঠে রেডি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে পানি দিতে যাই। তো যখন পানি বের হয়েছে, বের হওয়ার পরে তখন দেখা যায় 3টা 3:30 এরকম বাজে, এত সকালে। তারপরেও বলছে না চল যাই। সে আর ইয়ে করে নাই, বের হয়ে গেছে সাথে। মানে সে যখন যাচ্ছে জমির আল ধরে যায়, কখনোই তাকে ধরতে পারে না, সবসময় আগে আগে থাকে। সে গেছে, তারপরে পানি উঠাচ্ছে, মানে সে এত দ্রুত পানি তুলতেছে, মানে তার বাবাকেও বলতেছে দ্রুত পানি উঠানোর জন্য। তো যখন ওই কথা বলতেছে তখন উনি বুঝে ফেলছে যে আসলে মানুষ না, মানে কোনোভাবে একে আগে দুর্বল করে দেন কিছু একটা করবে আর কি। তো সে ওটা বোঝার পর থেকে তারপর সিগারেট ধরানো শুরু করে, মানে তখনকার আমলে যা খেত আর কি। এরকম করতে করতে বসে একটু জিরাই নেই, যেভাবেই হোক থেকে কাটানো শুরু করে, যে না এটা না ওইটা না বলে কাটানো শুরু করে। এবং একটা পর্যায়ে সে বলেই বসে যে তুই আমাকে কখনোই ইয়ে করতে পারবি না, তুই যেটা চাচ্ছিস সেটা করতে পারবি না। তো এটা বলার পরে ও যে মানে অপোজিট পাশে যে লোকটা তাকে ডেকে নিয়ে আসছে, পাশের বাসার লোককে ডেকে নিয়ে আসছে, যখন সে বলে ফেলছে যে তুই ওইটা না, ওটা বোঝার পরে কিছুক্ষণ পরে সে ভ্যানিশ। এবং সে আবার ওই অবস্থাতেই রাত্রে বাসায় ফেরে এবং পাশের বাসার ওই লোককে ডেকে জিজ্ঞেস করে তুই কি আমার সাথে বের হয়েছিলি কিনা। আমি তো বাসায় হয়তো যাই নাই। এটা একটা। আর আরেকটা ঘটনা আমাদের এখানে বলতে এসেছিল রোহনপুরের, তার বাসাও বাড়িটাও ওই গ্রামের কাছাকাছি কোনো একটা এরিয়াতে। এবং এটা সত্যি যে আসলেই ওই ধরনের বামুন জাতীয় যে জিনগুলা মানুষ যে ছোট বাচ্চাদের নিয়ে যায়, তার বোনের সাথেও এই জিনিস ঘটছে।
এবং তার বাসাতেও একটা ছিল, এবং তার বাবা এটাকে সবসময়, বাবা মারা যাওয়ার পরে তার বোনের একটা বাচ্চা হারিয়ে যায়, এবং তার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন প্রোটেক্ট করতো, যে সেই মানে রাত্রেবেলা হয়তো ঘুমাচ্ছে, বহুবার দেখছে সে ওই জিনিস, ওই ছোট জিনিসগুলো। ওই এলাকাতে বাড়িগুলো সব মাটির বাড়ি, দেওয়ালগুলো মাটির, এবং বাড়ির যেই বাউন্ডারি ওটাও দেওয়াল, মাটি দিয়ে দেওয়াল দিয়ে উঁচু করে বাউন্ডারি দেওয়া, বেড়া যেটাকে বলে আর কি, চারপাশে যেটা ইয়ে থাকে। তো একদিন রাত্রেবেলা সে উঠছে ঘুম থেকে, উঠে তখন ধরেন আনুমানিক 1-2টা বাজে, দেখে যে বাইরে চাঁদের আলো সুন্দর। ফার্স্টে দেখে যে রেলিং এর উপর দিয়ে ছোট একটা বাচ্চা হেঁটে বেড়াচ্ছে। তো ফার্স্টে দেখে মনে করছে চোখের ভুল। কিছুক্ষণ পর দেখেছে আবার দৌড়ায় এই পাশ থেকে ওই পাশে আবার যাচ্ছে, রেলিং এর উপর দিয়ে। কিন্তু দেখার পরে সে উঠে দেখতে যাচ্ছিল, তো তখন তার বড় বোন তার হাত চেপে ধরছে যে যাস না, এটা মানুষ না। সে ঘাপটি মারে, এবং ঘন্টার পর ঘন্টা মানে সে জেগেই আছে এবং দেখতেছে যে আবার নামতেছে, হেঁটে বেড়াচ্ছে, বাসার কাছে আসতেছে, আবার রেলিং এর উপরে যাচ্ছে, এটা কন্টিনিউয়াস। তারপরে যখন সকালে তার বাবাকে বলে যে এটা কি, বলছে যে এটা মানুষ না, এটা ওরকম কোন একটা কিছু। এই তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। এতক্ষণ ঘটনা শেয়ার করছিল মাসুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং তার আগে আমরা কিছু অবশ্যই SMS পড়ে ফেলতে চাই। অনেকে SMS পাঠাচ্ছেন আমাদেরকে। মোহাম্মদ মহসিন SMS করেছেন, এবং তিনি বলছেন যে ভূত FM শুনে তার খুব ভয় লাগছে। আমাদেরকে নসিব SMS করেছেন, এবং তিনি বলছেন যে ঘটনাগুলো বেশ ভালো। রয়্যাল আমাদের SMS করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন ইথিকা, এবং আমাদেরকে SMS করেছেন তুলি। তারা দুইজন মিলে ভূত FM শুনছেন, দুই বোন মিলে। মৃদুল আমাদের মানিকগঞ্জ থেকে SMS করেছেন, তারা বলছেন যে ভূত FM শোনা দেখে রিস্ক হয়ে যাচ্ছে। ওকে, টিটু আমাদের SMS করেছেন, টিটু গ্লিটার ম্যান, তিনি আমাদের SMS করেছেন লালবাগ থেকে। এছাড়া আমাদেরকে সিফাত SMS করেছেন বরিশাল থেকে, গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, নামটি লেখেননি। আমাদেরকে পুরনো পল্টন থেকে SMS করেছেন নীলু, তানবি, আলিশা, তানিশা, তারা সব খালা ভাগ্নি সবাই মিলে একসাথে ভূত FM শুনছেন। জাহাঙ্গীর গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, ইব্রাহিম আমাদের SMS করেছেন, ভূত FM এনজয় করছেন। সাইফুল আমাদের SMS করেছেন, SMS করেছেন শুভ, SMS করেছেন আমাদেরকে অরিন, SMS করেছেন সাদিক, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লিয়া মিতি চট্টগ্রাম থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন ভূত FM অসম শো, এবং তিনি বলছেন যে মাসুম ভাইকে থ্যাঙ্কস, এবং গেস্টদেরকেও থ্যাঙ্কস জানিয়েছেন। এবং তিনি বলছেন যে বাবু ভাই আজ আসবে। বাবু ভাই অলরেডি চলে এসছেন, এন্ড কিছু ঘটনা শেয়ার করছেন। আপনি মনে হয় মাঝখান থেকে ঢুকেছেন। হ্যাঁ, আমাদের কাছে বেশ কিছু ঘটনা রয়েছে এখনো, সেই ঘটনাগুলো আমরা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মাস্টার সাজিদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তাবাসসুম, মেডিকেলের কাহিনীটি বেশি শুনতে চাই, মেডিকেলের কাহিনী বেশি শুনতে চাই। ওকে, তাহলে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা আপনারা এরকম হসপিটাল নিয়ে কাহিনী জানেন, বা আপনারা যারা এই পেশার সাথে সম্পৃক্ত, বা আপনারা যারা স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, তাদের কাছে আমি মানে আহ্বান জানাবো যে আমাদের এখানে পার্টিসিপেট করুন, বা আমাদেরকে ঘটনাগুলো পাঠিয়ে দিন। আপনারা যে কোনোভাবেই, যদি আপনি চান যে আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেটাও সম্ভব। আপনি যদি এখানে এসে উপস্থিত হয়ে আপনার ঘটনা শোনাতে চান, সেটাও সম্ভব। আপনি যদি চান আপনার অডিও ক্লিপ আমাদের কাছে পাঠাবেন, সেটাও সম্ভব। সো এত সম্ভাবনার মধ্যে নিশ্চয়ই মানে অসম্ভব বলে কোনো কিছু হবে না। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন বাবু ভাই। বাবু ভাইয়ের কাছে আমি একটা চমৎকার ঘটনা শুনছিলাম একটু আগে এই ব্রেকের সময়। তো বাবু ভাইয়ের কাছে আমি মানে খুব একটা কি কোইন্সিডেন্স বলবো ভাই আসলে, হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা কোইন্সিডেন্সও হতে পারে, বাট খুব অদ্ভুত টাইপের। এবং যার সম্পর্কে ঘটনা তাকে আমিও চিনি এবং আপনিও চেনেন। তো হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমাদের এক আপুকে নিয়ে আর কি। তার নামটা কেন বলতে পারছেন না সেটা একটু বলে দিন। মানা করেছেন বিকজ উনি মানে ঘটনা শেয়ার করলে ওনার বেশ প্রবলেম ফেস করেন উনি। এবং আমার যেটা মনে হয় যে নাম বললে অনেকেই চিনবেন, অনেকে অবশ্যই চিনবেন। এর আগে ওনার ঘটনা শেয়ার করা হয়েছে, বাট উনি এখন নাম বলতে চাচ্ছি না ওনার নিষেধ করার কারণে। এইটা হচ্ছে একটা মানে আর কি লাইক এ স্মল কোইন্সিডেন্সও বলতে পারেন, বাট আমি ফ্রিকড আউট হয়েছিলাম। আই হ্যাড গুজ বাম্পস। হ্যাঁ, এই যেহেতু আমরা এখন স্ক্যানার্স নিয়ে কাজ করছি, তো সুতরাং অনেকের সাথে দেখা হয়, কথা হয়। তো একজন বড় ভাইয়ের সাথে একবার মিটিং হয়, তো উনি এই ব্যাপারে বেশ মানে ওনার এক্সপার্টিস আছে। হ্যাঁ, এবং উনি অনেককে হেল্পও করেন যারা পজেস এন্ড স্টাফ।
তো ওনার সাথে একটা গল্পের সময়, মানে ওনার সাথে একটা মিটিং এ একটা গল্পের সময় উনি আমাকে বলছেন যে, বাবু ভাই আপনার সাথে কোনো ভদ্র মহিলার পরিচয় আছেন? আপনি ওনার সাথে কিছুদিন ওনার পরিচয় হয়েছে এবং ওনার সাথে আপনার বেশ আলাপচারিতা হয়েছে এবং উনি বেশ সমস্যায় আছেন, অসুস্থ থাকেন, খুবই অসুস্থ থাকেন, প্রায় অসুস্থ থাকেন। তো ওনার অসুস্থতার কারণটা আসলে স্বাভাবিক না, যেটা নাকি আপনার মানে নর্মাল মেডিকেল গ্রাউন্ডে না। তো আপনি ওনাকে একটা উপদেশ দিয়েন, আপনার মাধ্যমে আমি জানাতে চাই, উনি আমার পরিচিত নয়। আমি বললাম আপনি কিভাবে জানেন? বলে আমি জানি। আপনি ওনাকে বলবেন দয়া করে ওনার লম্বা চুল কেটে ফেলতে, ঘাড় পর্যন্ত করে ফেলতে, এবং ওনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি কিন্তু তখনও কানেক্ট করতে পারিনি ব্যাপারটা। আমি চিন্তা করতেছিলাম যে কোন অসুস্থ মহিলা, কে আমার পরিচিত। হঠাৎ করে আমার মাথায় ক্লিক করছে 2 দিন পরে যে হ্যাঁ, এরকম তো একজন আছেন। এবং কোইন্সিডেন্টলি উনি আমাকে ফোন করছেন ওই দিন ওনার একটা এক্সপিরিয়েন্স বলার জন্য। আমি বললাম যে আপু, আমি আপনার সাথে তো এমনি ফোন করতাম, কিছু কথা বলার ছিল, মানে আমি আই গট টু টক উইথ সামবডি, একজনের সাথে কথা হয়েছে, উনি বলেছে যে আপনার সম্পর্কে একটা ব্যাপার, যে আপনি অসুস্থ থাকেন, আপনার যদি, যখন আমি বলছি আপনার যদি, বলে কি ভাই আমি চুল ছোট করে ফেলছি কেটে, আমার চুল এখন কাট করবে। অদ্ভুত ব্যাপার। এবং আমি কিন্তু সাথে সাথে আই ওয়াজ লাইক রিয়েলি স্ট্রাইকড, এবং আমার গুজবাম্প, মানে আমার সাথে সাথে পশম সব দাঁড়ায় গেছে। মানে জিনিসটা মানে অন্যরকম কোইন্সিডেন্স কিন্তু রাসেল ভাই। হ্যাঁ একদম। এবং আমরা তাহলে একটা কাজ করি এই মুহূর্তে, এখন আমরা তার একটা, হ্যাঁ উনি শেয়ার করে একটা কাহিনী উনি আমাকে বলেছে বলার জন্য। আর আপুকে বলছি যে আপু হয়তো শেয়ার করা হয়নি, আমিও ব্যস্ততার কারণে আসতে পারিনি। জিনিসটা হচ্ছে উনি বলছে যে ওনাদের এক বোনের বিয়ে হওয়ার কথা, ওনাদের বাসার খুব কাছেই। তো সে মানে তার একটা অ্যাফেয়ার ছিল আর কি, তো অ্যাফেয়ারের কারণে তো পরে বিয়ে হয় আর কি, বিয়ে ঠিক হয় ওদের। তো একদিন বিয়ের দিন, যেদিন সকাল ধার্য করছে আর কি, ওই দিন সকালবেলা বিয়েতে যাওয়ার কথা। তা আপু অসুস্থ থাকে, উনি যেতে পারছিলেন না। তো ওনার হাজবেন্ড, ওনার বাসা, উনি একাই তখন, ওনার হাজবেন্ড বাচ্চাকে নিয়ে ওখানে গেছে বিয়ের অনুষ্ঠানে সকালবেলা, ধরেন 10টা-11টার সময়। তো যাওয়ার পরে উনি বাসায় আছেন, উনি এটা ওটা করতেছেন। এরপর যে উনি রান্না করতে গেছেন রান্নাঘরে, এই সময় উনি হঠাৎ কলিং বেল শুনলেন। উনি আসলেন, ফিরে আসলেন, এসে কলিং বেল দরজা খুললেন। খোলার পর দেখে ওই যে যেই বোনের বিয়ে হওয়ার কথা সে দরজায় দাঁড়ানো, বেশ উদ্ভ্রান্ত চেহারা, আপনার চুল টুল এলোমেলো, হ্যাঁ বেশ উদ্ভ্রান্ত চেহারা, খুব ক্লান্ত মনে হচ্ছে, দৌড়ে আসছে, পায়ের দিক তাকে দেখে খালি পায়। বলছে তুই এখানে কি করিস, তোর কি ব্যাপার, তোর না আজকে বিয়ে, তুই এখানে কি? তো বলতেছে না আপু আমার কথা আছে, চুপ, মানে খুব এই সামান্য আমার কথা আছে বলে আর কোনো কথা বলেনি। তুমি বললো আচ্ছা ঠিক আছে আসো, তুমি বসো। বসতে দিয়ে সে বলতে আমি আসতেছি। উনি বসতে দিয়ে উনি গেছে কিচেনে, গেছে আবার, যে চিন্তা করছে পানি টানি দিবে কিছু, সে টানতে গেছে। মিনটাইম উনি যখন কিচেনে গেছে, ওনার মানে যে কাজকর্ম কিছুটা সেরেই, মানে উইদিন ফিউ মিনিটস উনি ব্যাক করতেছে, সময় ফোন বাজছে ওনার বাসায়। তো উনি ফোনটা পিক আপ করছে, হ্যালো, দেখে ওনার হাজবেন্ড ফোনে। বলছে তুমি কি করো? বলছে যে আমি রান্না করতেছি। বলে শোনো একটা দুঃসংবাদ আছে, যেটা আচ্ছা থাক আমি বাসায় আসি, তারপর তোমার সাথে শেয়ার করি, আমি এক্ষুনি আসতেছি। বলে যে না শোনো কি হয়েছে। উনি বলতেছে যে শোনো ব্যাপারটা আসলে কি জানো, মানে এর মধ্যে তো অমক আসছে, যার বিয়ের কথা, তুমি গেছো, ও তো এইখানে আমাদের বাসায়। তো হাজবেন্ড নাকি চুপ করে আছে কিছুক্ষণের বাসায়। মানে তুমি শিওর ও তোমার বাসায়? বলছে হ্যাঁ। আচ্ছা আমি এক্ষুনি আসতেছি বলে আর কোনো কথা না বলে ফোন কেটে দিছে। তো উনিও এই ফাঁকে কিচেন থেকে আসছে, এসে লিভিং রুমে গেছে, ড্রয়িং রুমে এসে দেখে যে নাই, বোন নাই ওখানে। তো উনি চিন্তা করলো বাথরুমে গেছে নাকি, উনি যে রেস্টরুম চেক করলো, রেস্টরুমে কেউ নাই, এদিক ওদিক দেখলো নাই। তো উনি খুব অবাক হয়ে গেল যে কি ব্যাপার, দরজা বন্ধ, কোথায় যায়, কই গেল সে? তো উনি খুব মানে স্ট্রেঞ্জ অবস্থায় উনি দাঁড়ায় আছে। খুব উইদিন শর্ট টাইম না হাজবেন্ড চলে আসছে, বিকজ বাসাটা ছিল 2-3টা ব্লক পরেই। আসার পরে সে বলতেছে তুমি বলছো অমক এখানে, সে কোথায়? বলছে এই তো এখানে বসা ছিল, এখন পাচ্ছি না। তখন বলছে কি তুমি শিওর সে আসছিল? বলে হ্যাঁ আসছে, এই যে এখানে বসছে, এখানে কথা বলছে। বলছে তুমি একটু শান্ত হও, তোমার সাথে কথা আছে। বলে ওনাকে সোফায় বসাইছে ধরে, তারপর বলছে শোনো ও তো গতকাল রাতে বিষ খেয়ে আত্মহত্যা করছে, ও তোমার এখানে কিভাবে আসবে? ও আত্মহত্যা করছে, ওর লাশ এখন বাসায়, এবং এটা মানে যে পোস্টমর্টেমের জন্য যাবে। আচ্ছা, তো এটা ওনার একটা স্টোরি, এবং এটা মানে অনেক তার জন্য অনেক বেশি রকমের তার জন্য। এবং মানে ওনার কিন্তু উনি এই পর্যন্ত যেগুলো বলছে ওনার সাথে এরকম স্ট্রেঞ্জ ঘটনা প্রায় ঘটে, উনি প্রায় এটা শেয়ার করে, যে উনি আরো কয়েকটা শেয়ার করছে আমার সাথে এরকম। আচ্ছা, তো তার মধ্যে দুই একটা শুনি। আচ্ছা, তার মধ্যে আরেকটা হচ্ছে, এটা একটু বড় কিন্তু বলতে গেলে আর কি একটু বড়। তো উনি একবার বাসায়
মানে কাউকে কিছু না বলে আর কি, বাসায় আর কি কোনো কারণে ওনার পরিবেশটা মানে ওনার অনুকূলে ছিল না, উনি মানে ঢাকার বাইরে একটা জায়গায় রওনা দেয় আর কি। তো রওনা দিয়ে উনি বাস স্ট্যান্ডে আসে, বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে ওনার সাথে ওনার ছেলে বা মেয়ে সামবাডি, ওনার বাচ্চা ছিল একটা আর কি। তো বাসে করে উনি যাচ্ছিলেন, তো একটা জায়গায় এসে তখন রাত হয়ে গেছে অলরেডি, মানে এটা নাইট কোচ কিন্তু উনি রাত্রে রওনা দিচ্ছে। তো যাচ্ছে যেতে যেতে একটা স্টেশনে দেখে যে ঘোমটা বোরখা পরা টাইপের, ঘোমটা টাইপের আর কি পরা, মুখ ঢাকা এক মহিলা আর একটা লোক ওই বাসে উঠছে ওনার সাথে, মানে ঈদে উঠলো আর কি আপনার, ওই যে বাসের দরজা দিয়ে ঢুকলো। তো ঢুকে দেখতেছে বাসের তখন সব যাত্রীরা ডোজড অফ, মানে ঘুমায় আসছে আর কি, তারা বেশ ক্লান্ত। তো এই সময় উঠছে এবং উঠে এসে মানে ঠিক ওনার পেছনের সিটটায় বসছে। বসার পর উনি দেখতেছে যে ওই মহিলাটা ওনার দিকে তাকায় আছে, উনি চোখটা বুঝতে পারতেছে এবং মানে স্পষ্ট ফেস দেখতেছে না, বাট উনি বুঝতে পারছে যে মহিলা ওনাকে দেখতেছে। এবং অনেক সময় দেখলো যে উনি হাত বাড়ায় ওনার এই যে সিটটার ওদিকে ধরলো। তো উনি না এটা কেন যেন দেখে উনি এবং বেশি হয়ে গেছে, এবং একসময় দেখে যে ওই মহিলাটা মুখ বাড়ায় ওনার মুখের কাছে নিয়ে আসতেছে। তো উনি এই পর্যায়ে প্রায় চোখ বন্ধ করে ফেলছে, ওনার খুব ভয় লাগতেছিল, বিকজ উনি এই জিনিসগুলো প্রায় এক্সপিরিয়েন্স করে। তো ওনার জন্য এটা একটা খুব হরিফিক জিনিস, উনি এটা বলছে। এবং উনি যখন এই কথাগুলো বলে তখন বোঝা যাচ্ছে যে উনি মানে প্রবাবলি শি ইজ হ্যাভিং গুজবাম্প ওভার দেয়ার, ওনারই মানে লোম দাঁড়া যাচ্ছে। তো উনি বললো যে অবস্থা একটু চোখ বন্ধ করে উনি যখন তাকালো, তখন তাকায় দেখে পাশের যাত্রীগুলো নাই পিছনের সিটের। তো ফাইনালি উনি ডেস্টিনেশনে যায়, ওনার ওখানে নামার পরে উনি ওই বাড়িতে, যে বাড়িতে ওনার যাওয়ার কথা, ওই বাড়িতে যায়, ওনার ভাই বা কারো বাড়ি আর কি, আত্মীয় বাড়ি। তো ওখানে যায় যে উনি ফ্রেশ হয়ে রাত্রে যখন ঘুমাতে যায়, উনি নাকি ঘুমের মধ্যে হঠাৎ শোয়ার কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙে যায়। তাকায় দেখে সেই যে মুখ ঢাকা মহিলাটা ওনার বিছানার পাশ দিয়ে ঘুরতেছে বারবার, এবং ওই যে একইভাবে মুখ নামায় নিয়ে আসতেছে। তো উনি চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকে, পড়তে একসময় উনি দেখে যে না মানে চলে গেছে আর কি। তো এটাই, তো এই ধরনের কিছু জিনিস ওনার প্রায় ঘটে আর কি। হ্যাঁ, এরকম। তো এই মেডিকেলের একটা ঘটনা আমার কাছে ছিল, এটা কি বলবো মেডিকেল? আচ্ছা, এটা আমরা বলবো, তবে তার আগে এসএমএস পড়বো, একটা ছোট ব্রেক লাগবে। আমরা একটা ব্রেক নিয়ে আসি এবং তারপরে এসএমএস পড়ে তারপর আবার বাবু ভাইয়ের কাছে ফিরে আসছি। সো আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরে আসছি জাস্ট একটু পরে। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বৎস এক্স্যাক্টলি সকাল রাত 1:30 সকাল বলে ফেলছি। আচ্ছা, আমরা এখন চলে যাব ঘটনায়, এবং আমাদের একটু আগে ঘটনা শুনছিলাম বাবু ভাইয়ের কাছে, এবং একটা ঘটনা বাকি ছিল, সেই ঘটনাটা শুনবো। তবে তার আগে বেশ কিছু এসএমএস করেছে, এসএমএস পড়ে ফেলতে হবে। সুস্মিতা বণিক আমাকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস, আচ্ছা তিনি বলছেন যে ভাই আমি কোনো দিন ভূত দেখতে চাই না। আমার মনে হয় যারা দেখেছেন তারাও কখনো দেখতে চাননি, ম্যাক্সিমাম তাই হবে আর কি। গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন আসাদুল, এছাড়া আমাদের এসএমএস করেছেন নুমা বসুন্ধরা থেকে, এবং তিনি ভূত সবসময় শোনেন, কখনো মিস করেন না, সেটা জানিয়েছেন। আমাদেরকে শুভ এসএমএস করেছেন আমাদেরকে নুসরাত, তিনি বলছেন যে খুব ভয় পাচ্ছি। অমিয়া আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন তিনি এবং তার আপু তারা অনেক মজা করে ভূত এফএম শুনছেন। এমদাদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে পৃথা, এবং তিনি বলছেন যে বাবু ভাইয়ের ঘটনাগুলো দারুণ। আমাদেরকে তালহা এসএমএস করেছেন খুলনা থেকে আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন এসএল মাসুম, এবং আমাদেরকে এসএমএস তারা 3 ফ্রেন্ড এক রুমে বসে ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সোহেল চৌধুরী, এসএমএস করেছেন সিফাত মিরপুর 1 থেকে, লিয়া আমাদের এসএমএস করেছেন রশিদ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা বাবু ভাইয়ের কাছে, তার পরবর্তী ঘটনা, যেটা মেডিকেল নিয়ে একটা ঘটনা তিনি বলতে চাইছিলেন, সেই ঘটনাটা। মেডিকেল সম্পর্কে তো অনেকের ইন্টারেস্ট বেশি আজকাল দেখছি, মানে মেডিকেলের ঘটনা মানুষ খুব ইন্টারেস্ট ফিল করে। তো এরকম এক মেডিকেলের এক ওয়ার্ড বয়ের কাছে শোনা আমার। মেডিকেলটা খুব আপনার বেশ পরিচিত একটা মেডিকেল, বাট নাম বলবো না। আচ্ছা, হ্যাঁ, মানে ঢাকা শহরের একটা মানে খুব পরিচিত জায়গা অবস্থিত, নামটা অনেকে জানে। ওখানকার এক ওয়ার্ড বয় আর কি, তার সাথে কথা হচ্ছিল একদিন। তো ও যেটা বলছিল যে একদিন ঠিক ভর দুপুরে সে ওই মেডিকেলের যে বারান্দা একটা আছে, বারান্দা দিয়ে সে হেঁটে যাচ্ছে। আরেকবার বলেন। দুপুরে ভর দুপুরে। আচ্ছা, ওকে, ভর দুপুরে, এবং ও হেঁটে যাচ্ছে। তো খুব কোয়াইট ছিল ওই জায়গাটা, কারণ ওখানে কয়েকটা জিনিস আছে। আপনার ওটি আছে এই পাশে, এক সাইড ওটি, এই পাশে কয়েকটা কেবিন আছে, আর ওই একটা টার্ন আছে, মানে এক্স্যাক্টলি আমি ব্লক বলে দিলে তো অনেকে চিনেও ফেলতে পারে। একটা টার্ন আছে, ওই টার্নের ওই পাশে কিন্তু মঠটা। আচ্ছা, ঠিক আছে। তো ও ওখানে বের হয়েছে, ওর কাজ ছিল ওই কেবিন গুলাতে আর কি খোঁজ নেওয়া। তো ও যে দেখে বারান্দার পাশে একটা
লোক দাঁড়ায় আছে এবং সে গাউন পরা, হসপিটালের গাউন পরা, চুলগুলো বেশ এলোমেলো, কম চুল, মানে আপনার বয়স হবে 40-50 বছর এরকম বয়সী একটা লোক। তো সে ওকে দেখে ডাকছে হাত দিয়ে এরকম করে। তো ও যখন গেছে তখন সে লোকটা বলতেছে, ডাক্তার ডাক্তার, আমার খারাপ লাগতেছে ডাক্তার। তো জিজ্ঞেস করছে কেবিন কত, দেখা দিচ্ছে, হাত দিয়ে লোকটা দেখাচ্ছে এই কেবিনে। তো ও করে কি সাথে সাথে ছুটে যায়, কারণ ও চিন্তা করছে ডাক্তার দরকার, ছুটে যায়, ছুটে যে ওই ওখান থেকে ডাক্তার ডেকে নিয়ে আসে। তো ডাক্তার ভদ্রমহিলা ওর সাথে আসে, এসে মানে ও তো নাম বলতে পারেনি, ডাক্তার এসে বলে কোথায়, দেখতেছে কেবিনটা দেখাচ্ছে, বলে এই কেবিনের রোগী তো সকালে মারা গেছে। কি বলে, এই কেবিনে এখন রোগী নাই, মানে আছে বাট নট লাইভ। সে বলতেছে বেরো, হ্যাঁ আসছে এরকম লোক। বললে লোক, ওই ডাক্তার যে ছিল ডিউটি ডাক্তার, সে হেঁটে যেতে বলতেছে কি এই লোক মারা গেছে সকালে, তুমি দেখতেছো না মাথা ঢাকা কাপড় দিয়ে। পরে ওই মাথা কাপড় সরাইছে, ডাক্তার চেহারা দেখাইছে, এই লোকই দাঁড়াইছিল ওইখানে। আচ্ছা, সে তাকে বলছিল ডাক্তার লাগবে তার, এবং ওই লোকটাই দাঁড়াইছিল ওইখানে। এটা শুনে ওই ওয়ার্ড বয় বলছে যে আমি প্রায় সপ্তাহখানেক খুবই অসুস্থ ছিলাম। হ্যাঁ স্বাভাবিক, সেটা খুবই স্বাভাবিক। প্রতি সেকেন্ডে তার মনে পড়তো আর কি, মানে সবসময় তার মনে পড়তো ওই লোকটার চেহারা। ওকে, আমরা লাস্ট আরেকটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে, এবং আপনি সেটা কি ওই আপুর ঘটনায় বলবেন নাকি? আপুর ঘটনা না, এটা হচ্ছে আরেকটা ঘটনা। আচ্ছা, এটাও সেই উত্তরবঙ্গ থেকে কালেক্ট করা। আচ্ছা, ওই এলাকাতে আরেকটা রাজবাড়ি আছে। তো এটা হচ্ছে একটা কাপলের স্টোরি আর কি। ওই কাপলটা ঢাকারই, ওরা মানে ওদের মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, মানে বিয়ের পর নতুন নতুন। তো ওখানে ওই রাজবাড়িটা তাদের দেখার শখ হয়, যে মানে ওদের মানে লিঙ্কে ধরেন ভাই বা ফ্রেন্ড কারো একটা জায়গা, তখন এবং সামহাউ দে ম্যানেজ টু স্পেন্ড এ নাইট দেয়ার ওখানে। তো ওখানে যখন রাত্রেবেলা গেছে, তো ওই যে ভদ্রলোক যেটা মানে মহিলার হাজবেন্ড, যে সে তো অফিসিয়াল কাজ করতেই থাকে সব সময়। তো সে রাতের বেলাও সে আপনার মডেম লাগায় তার ল্যাপটপে কাজ করতেছে আর কি। আচ্ছা, তো ভদ্রমহিলা এক পর্যায়ে ঘুমায় গেছে, তখন অ্যারাউন্ড রাত 2টা-2:30 বাজে এরকম সময়। তো ঘুমায় গেছে। তো এই পর্যায়ে ওই লোকটা হঠাৎ দেখে যে মানে জানলা খোলা ছিল, বাতাস আসতেছে বেশ। তো একসময় দেখে বাতাসটা একটু বেড়ে গেছে, হঠাৎ করে দমকা হাওয়া আসছে, এবং সাথে অনেক ফুলের ঘ্রাণ রুমের ভেতরে। উনি মনে করছে যে ফুলের, এখানে তো রাজবাড়ি যেহেতু পাশে ফুলের বাগান টাগান থাকতেই পারে, সেখান থেকে হয়তো ঘ্রাণ আসতেছে, বাট মানে খুব মানে তীব্র ফুলের ঘ্রাণ। তো এই সময় উনি দেখে যে ওনার ওয়াইফ ওই বিছানায় শুয়ে হাসতেছে হালকা, মানে হালকা হাসি, মানে হালকা হাসির শব্দ। তো উনি ওই ওনার ওয়াইফকে জিজ্ঞেস করে কি ব্যাপার, হাসতেছো কেন? তো কোনো উত্তর দেয় না। তো উনি উঠে বসে খাটের পাশে গেছে, যে বলছে কি হাসতেছো কেন, কি ব্যাপার, ঠেলা দিচ্ছে। তো দেখে যে ওনার ওয়াইফ যখন কথা বললো, কথাটা হচ্ছে যে গলা যদি একটা মানে মেয়ে মানুষের গলা যত সম্ভব মোটা করা যায় সেরকম বলা, বলতে হাসতেছি তোমার প্রবলেম কি, বেশ মোটা করে। এবং উনি প্রচন্ড স্কেয়ার্ড হয়ে যায়, সে মানে হি গট রিয়েলি স্কেয়ার্ড। এবং সে তখন কি করে, মানে ওখান থেকে উঠে যায়, উঠে যে সে ওখানে একজন দারোয়ান ছিল, ওই মানে যে দায়িত্বে আছে তাকে ডেকে নিয়ে আসে। আসার পরে মানে ওয়াইফকেও ঘুম থেকে আবার উঠায়, ধাক্কা দিয়ে ওয়াইফ উঠে, এবং শি কুড নট রিমেম্বার এনিথিং। সে যখন উঠে তখন কিছু সে মনে করতে পারে না কি বলছে। সো ফ্রম দ্যাট টাইম মানে ওনার ওয়াইফের কিছু প্রবলেম দেখা দেয়, এবং মানে বিভিন্ন রকম সমস্যা সে ফেস করতে থাকে এরকম। তখন পরবর্তীতে একজন উইচ ডক্টরের কাছে যে হয় আর কি, খবর হয় যে উনি ভদ্রমহিলা পজেসড, এবং পরবর্তীতে রিচুয়ালের মাধ্যমে তাকে এই জিনিসটা ছাড়ানো হয়। এবং রিচুয়াল গুলো ওই যে আপনার ওই হুজুর নিয়ে আসা হয়, যেটা নাকি আমরা সবসময় শুনি এই ধরনের, সেটার মধ্যে ইন্টারেস্টিং কিছু নাই, বাট ওই পজেস হওয়াটাই ছিল বেশ ভয়ঙ্কর জিনিস। এবং ওই রাজবাড়িতে নাকি এরপরেও কিছু মানুষ এই ধরনের মানে আপনার জিনিস ফেস করছে, কাউকে কথা বলানো যায় নাই। হ্যাঁ, মানে আমরা কিন্তু কথা বলছি এখানে যে দারোয়ান মানে যে কেয়ারটেকার, তার সাথে সে বলছে যে এখানে মানে আসলেই মানুষ উদ্ভট উদ্ভট জিনিস দেখে। হ্যাঁ, যেমন মানুষ দেখে যে এখানে কেউ দাঁড়ায় আছে, তারপরে আপনার এরকম ওই যে ভদ্রমহিলা পজেসড হয়েছে, এরকম জিনিসপত্র এখানে প্রায় ঘটে। হ্যাঁ, দেখা যাচ্ছে উপর থেকে চুল ফেলে রাখছে কেউ, মানে বড় চুল পড়ে আছে নিচে, সিন দেখে মানুষ। ওকে, থ্যাংক ইউ বাবু ভাই আমাদেরকে অনেকটা সময় দেওয়ার জন্য। আমাদের হাতে আজকে আসলে আর সময় নেই। আমি তারপরে জানিয়ে দিই যে আমাদেরকে মুফিজ MM কলেজ থেকে SMS করেছেন, রুদ্র SMS করেছেন, চিটাগং থেকে ফুটটিও SMS করেছেন আমাদেরকে, রাজু কাফুল থেকে SMS করেছেন, ড্যানি SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি ওয়ালিফ SMS করেছেন আমাদেরকে, ফাহিম SMS করেছেন আমাদেরকে, এছাড়াও রাফিয়া মাসুম SMS করেছেন, মোহাম্মদ শামীম SMS করেছেন, রানা আমাদের SMS করেছেন, রানা মন্ডল, এছাড়াও
আমাদের SMS করেছেন MJ মাহবুব গাজীপুর থেকে, আব্দুল হালিম আমাদের SMS করেছেন, SMS করেছেন শিমু, SMS করেছেন তোপা, টুম্পা, SMS করেছেন আমাদেরকে নাহিদ, SMS করেছেন আমাদেরকে কাব্য সহ আরো অনেকের SMS আমি পড়তে পারলাম না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আসলেই সব SMS পড়া যায় না, তারপরে অনেক SMS পড়ার চেষ্টা করেছি। যারা আমাদের এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দেব আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনি স্পেলিং করবেন কিভাবে, এটার স্পেলিংটা অবশ্যই মানে যেটা আমি আরেকবার বলছি, আপনারা হয় মনে রাখুন অথবা লিখে ফেলুন, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। এটা হবে BHWTFM@radioforti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনার ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা অপেক্ষায় থাকবো এবং আশা করছি যে আগামী সপ্তাহে আরো নতুন অতিথি নিয়ে এবং নতুন ঠিক আজকে যেরকম অনেকের কাছে ভালো লেগেছে এরকম নতুন সব দারুণ দারুণ ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো। আজকে রাতের মতো আমরা শেষ করছি, বাট ফুর্তির প্লেলিস্ট জুড়ে থাকবে আপনাদের জন্য দারুণ দারুণ সব গান। সো ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে আমাদের পক্ষ থেকে টাটা।